দর্শক, আমার এবং অভিজ্ঞতার তরফ থেকে আপনাদের আজকে ফেসবুক লাইভে আবারও স্বাগতম। আপনারা জানেন যে আমরা করোনা সংকটের সময় বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুক লাইভ করছি, তারই ধারাবাহিকতা আজকে আমাদের লাইভ। আপনারা জানেন যে আমরা এই লাইভটি এখন প্রচার করছি ভয়েস অফ ব্যাংকার্স নামে একটি পেজ থেকে। অলরেডি আমরা এই পেজটা খুলেছি এবং এই পেজ থেকে এরপর থেকে আমাদের যাবতীয় লাইভগুলো সম্প্রচার হবে। কিন্তু আজকে একই সাথে অভিজ্ঞতার টাইমলাইন থেকে এটা দেখানো হচ্ছে, কেউ যদি এখানে যুক্ত হতে চান বা মন্তব্য করতে চান তো আপনারা অনায়াসে মন্তব্য বা ইনবক্স করে আমাদের এখানে যুক্ত হতে পারেন। দর্শক, আজকে আমাদের বিষয় নির্ধারণ করা আছে সামনের দিনের ব্যাংকিং চ্যালেঞ্জ। আপনারা জানেন যে করোনার কারণে গোটা বিশ্ব একটা নতুন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আর কি। আগামী ব্যাংকিং কেমন হবে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা শুনবো আজকে। বাবুল কুমার সাহা রায় স্যার, যিনি আমাদের ব্যাংকের জিএম ছিলেন এবং এবিটি এর পরিচালক ছিলেন, আমার মনে হয় যে বাবুল কুমার সাহা রায়কে চেনেন না এমন কেউ অগ্রণী ব্যাংকে কর্মরত নাই। আমি বাবুল কুমার সাহা রায়কে চাচ্ছি, স্যারকে স্বাগতম। স্যার, আপনাকে আমাদের এই ফেসবুক লাইভে আজকে স্বাগতম। দর্শক, আমাদের সাথে আজকে আরো আছেন আরেকজন পরিচিত মুখ, গুণী ব্যাংকার শেখর চন্দ্র বিশ্বাস স্যার। উনি আমাদের ক্যামলকো হিসেবে দায়িত্ব পালন করছেন। অগ্রণী ব্যাংকে হয়তো বা শেখর স্যারকে চেনেন এমন কেউ এই মুহূর্তে নাই। স্যার, আপনাকে আজকে আমাদের লাইভে স্বাগতম। স্যার, আমি আশা করছি আপনারা দুজনই আমাকে শুনতে পাচ্ছেন। হ্যাঁ, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আপনারা আমাদের মতো ছোট মানুষদের ডাকে সাড়া দিয়ে এখানে এসেছেন এবং আপনাদের মতো দুজন গুণী মানুষকে আমরা আজকে এখানে পেয়েছি আলোচনা করার জন্য, এটা আমরা কৃতজ্ঞতা বোধ করছি। একই সাথে এখানে আরেকটু জানিয়ে রাখতে চাই, অলরেডি আমরা এটা যখন ফেসবুকে প্রচার করছিলাম খুব অল্প সময় আমরা পেয়েছি, তারপরেও কিন্তু অনেকেই আপনাদের দুজনের নাম ধরে ধরেই হচ্ছে মন্তব্য করছেন যে তারা আসলে আপনাদের আলোচনা শুনতে আগ্রহী, এই বিশেষ লাইভ তারা দেখবেন আর কি। তো স্যার, আমি যদি আপনাদের অনুমতি দেন তাহলে আমি শুরুতে বাবুল স্যারের কাছ থেকে আলোচনাটা শুরু করতে চাই। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ভালো করে? শুনতে পাচ্ছি। স্যার, প্রথমেই একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনার অবসর জীবন কেমন কাটছে, আদৌ কি আপনি অবসরে আছেন কিনা এই বিষয়টা আপনি জানাবেন। আর হচ্ছে করোনা সংকটের সময় সবকিছু মিলাই আপনার জীবন এখন কেমন। আমরা এরপরে শেখর স্যারের কাছে যাবো আলোচনা করার জন্য। অবসর আমার ভালোই কাটছে। তো করোনা পরিস্থিতি অবসর জীবন যাপিত জীবনের মধ্যে বেশ কিছু পরিবর্তন এসেছে। এই পরিবর্তনগুলো নিয়েই অবসর জীবন যাপন করছি। কিছু কাজ যে করছি না তা নয়, কাজও কিছু করছি। তবে করোনা ভাইরাসের জন্য এখন বলতে গেলে প্রায় মাসের একটা পাক্ষিক বাসায় থাকি। বাসা থেকে কিছু কাজকর্ম করি। আমার একটা ল্যাপটপ আছে, ল্যাপটপের মাধ্যমে কাজ কাম করি। অল্প স্বল্প পড়াশোনা করি, কিছু বই পড়ি, আর কিছু বিনোদনমূলক অনুষ্ঠান দেখি টিভিতে। এইভাবেই আর বাসায় স্ত্রী কন্যারা আছে, তাদের সাথে সময় কাটায়। এইভাবেই অবসর জীবন কাটছে আর কি। আর কোভিড-19 খালি যে আমাদের জীবনেই যে শুধু পরিবর্তন নিয়ে এসেছে তা নয়। কোভিড পরিবর্তিত সমগ্র পৃথিবী পরিবর্তিত হয়ে যাবে। যেমন আমাদের ব্যক্তিগত জীবনযাপন থেকে গোষ্ঠীগত জীবনযাপন এবং রাষ্ট্রীয় জীবনযাপনেও এর একটা স্থায়ী ছাপ রেখে যাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে শুধু যে যাপিত জীবনের ধরন যে বদলে যাবে তাই শুধু নয়। আমার ধারণা শুধু নয়, এটা প্রায় প্রত্যেকেরই ধারণা যে রাষ্ট্রীয় অর্থনীতি থেকে শুরু করে, এটা সামষ্টিক অর্থনীতি হোক আর মানে সেই হচ্ছে যে মাইক্রো লেভেলেই হোক আর ম্যাক্রো লেভেলেই হোক, অর্থনীতিতেও বড় ধরনের পরিবর্তন আসবে, বৈশ্বিক অর্থনীতিতেও বড় ধরনের পরিবর্তন আসবে। এবং আমরা যে বলি যে ওয়ার্ল্ড অর্ডার, এই ওয়ার্ল্ড অর্ডারের মধ্যেও কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন আসবে, ক্ষমতার বলয়েও পরিবর্তন আসবে। এই কোভিড-19 পরবর্তী যে সময়টা, এটা সত্যিকার অর্থেই যে আজকে যে বিষয়বস্তু যে কি বললে যে আপনারা নির্ধারণ করেছেন সময় উপযোগী যে চ্যালেঞ্জ গুলা কি কি, অ্যাকচুয়ালি দিস আর দ্য চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা হচ্ছে যাপিত জীবন, অর্থনীতি, এই দুটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের সামনে। তো থ্যাংক ইউ
স্যার আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা আসলে বিষয়ভিত্তিক আরো একদম কিছু স্পষ্ট আলোচনায় যাব, কিন্তু দর্শকরা কিন্তু অলরেডি আপনার নাম ধরে অনেক মন্তব্য করছেন, সেই মন্তব্যগুলো নিয়েও আমরা আপনার সাথে আলোচনা করব। তার আগে আমি মাঝখানে একটু শেখর স্যারের সাথে কথা বলে আসি। ওকে, কোনো অসুবিধা নাই, আপনি থাকবেন স্যার, কিছু মন্তব্য থাকলে উত্তর দেওয়া যাবে, আমার সাথে মতো যা কুলায় আমি উত্তর দেবো। অবশ্যই স্যার। শেখর স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার আপনার মাইকটা বোধহয় অফ করা আছে কোনো কারণে, আপনি দেখবেন স্যার। হ্যাঁ, আনমিউট হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে স্যার। স্যার আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন স্যার? জি জি। স্যার আপনার কাছে আমি প্রথমেই জানতে চাইবো, আপনি তো এখন ইন সার্ভিস আছেন আর কি, তো আসলে করোনা সংকটের সময় অফিস করছেন কি করে, বা আসলে আগেকার অফিসের জীবন বা এখনকার অফিসের মধ্যে কি ফারাক দেখছেন? আপনি তো আমাদের ব্যাংকে খুব উঁচু পদে আছেন বা খুব বড় একটা জায়গায় আছেন আর কি, সেই জায়গা থেকে। ধন্যবাদ মিস্টার তন্ময় এবং অভিক, আজকের এই প্রোগ্রাম হিসেবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে যার পাশে আমাকে বক্তা হিসেবে রাখা হয়েছে, ছোট বাবুল কুমার সাহারায়, আমি তার কথা শুনতেই অভ্যস্ত, এবং স্যার যখন কথা বলেন তখন তন্ময়ের শুনি, আর তার পাশে আমাকে কিছু বলার সুযোগ দেওয়া বা কিছু বলা আমার পক্ষে দৃষ্টতা। যাই হোক, যে কথা বলছিলেন, আসলে বিশ্ব মহামারী কোভিড-19 আপনারা সবাই জানেন, এখানে নতুন করে কিছু বলার নাই। অফিস কিভাবে করছি আমি আপনাদের বলে রাখি যে আমি শুধু আমি বিএসইউসিডি, ঢাকা সার্কেল 2, 10টা কর্পোরেট শাখা, সিকিউরিটি স্টাডি সেল, এই নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি। এবং আমাদের ব্যাংক খোলা থাকবে কি খোলা থাকবে না, শুরু থেকে এ পর্যন্ত যে সার্কুলারগুলো বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমরা পেয়েছি, প্রত্যেকটা সার্কুলারই কিন্তু আমার মাধ্যমে, আমার বিএসইসির মাধ্যমে এগুলো সার্কুলেট করা হয়েছে। 13টা সার্কুলার এবং 23টা পত্র আমরা দিয়েছি, আপনারা সবাই জানেন। এবং সার্কুলার যখন আমি করেছি, প্রথম 407টা শাখা আমরা রোস্টাঙ্গের মাধ্যমে খোলা রেখেছিলাম। আমার বিবেকে একটা কাজ করতো যে আমার সার্কুলারে বা আমার স্বাক্ষরে জনগণ বা আমার কর্মীগণ, আমার প্রিয় সহকর্মীগণ কাজ করবে, আমি ব্যাংকে যাব না, এটা হতে পারে না। আপনাদের জ্ঞাতার্থে আমি বলছি যে করোনা শুরু হওয়ার পর থেকে 29/3 থেকে সাধারণ ছুটির পর থেকে এ পর্যন্ত আমি প্রতিনিয়ত সময় মতো অফিসে যাচ্ছি এবং অফিস করছি। ঈশ্বরের রহমতে ভালো আছি স্বাস্থ্যগতভাবে, কিন্তু মেন্টালি তো ভালো থাকার কথা নয়, কারণ বিশ্ব এই মহামারীতে কাঁপছে এবং তার থেকে আমরা বাংলাদেশেও আমরা সেই দুর্গতির মধ্যে আছি। ইতিমধ্যেই আমাদের দেশেও প্রায় 2 লাখ ছুঁইছি আমরা করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে, হয়তো আক্রান্ত আরও বেশি হতে পারে। এবং ইতিমধ্যে 2,500-এর বেশি আমাদের বাংলাদেশি জনগণ আমাদের দেশে মারা গেছে, এবং বিদেশেও আমাদের অনেক বাংলাদেশি ভাইরা মারা গেছেন। এবং আমাদের ব্যাংকেরও একজন রিটায়ার্ড জিএম সহ একাধিক আমাদের সহকর্মী মারা গেছেন, আপনারা জানেন। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং ইতিমধ্যে আমাদের কাছে যে তথ্য আছে তাতে 156 জন আমাদের অগ্রণী ব্যাংকেরই কর্মকর্তা কর্মচারী নির্বাহী আক্রান্ত, অনেকে সুস্থ হয়ে ফিরছেন। আমাদের কয়েকজন জিএমও ছিলেন, আমি তাদের সুস্থতা কামনা করছি। এবং অনেকেই আছেন যারা আমাদের কাছে রিপোর্ট করেন নাই বা রিপোর্ট করার সুযোগ হয় নাই, আমার মনে হয় আরও 20-30 জন হবে আক্রান্ত। আমি সবার সুস্থতা কামনা করছি। আর ব্যাংকিং কিভাবে করছি এটা আসলেই যখন বিশেষ করে টিভির সামনে বসি তখন মনটা কিন্তু দুর্বল হয়ে পড়ে। সারাদিনে অফিস থেকে যখন বাসায় এসে এই খবরগুলো দেখি তখন মনে হয় না যে আগামী দিনে আমি অফিসে যেতে পারবো। মানসিকভাবে এত ভেঙে পড়ে, কিন্তু ঈশ্বরের রহমতে আবার অফিসে যেতে হয়, কারণ জীবন এবং জীবিকা, জীবনের জন্য জীবিকা যেমন, জীবিকার জন্য জীবন, কোনোটাই থেমে থাকবে না। এবং আমাদের এমডি মহোদয়, অনেক প্রাজ্ঞ এমডি মহোদয়, প্রথম দিকে আমরা কিছু শাখা বন্ধ বা লকডাউন করার ব্যবস্থা করেছিলাম, কিন্তু এখন যেটা আমাদের কিছুটা গাছ হয়ে গেছে এবং পরিস্থিতিটা এমন হয়েছে যে কোনো শাখায় হয়তো 8-9 জন দলবল আছে, 4-5 জনই আক্রান্ত, অথচ শাখা বা ব্যাংক আমরা একদম বন্ধ রাখতে পারছি না। কারণ একটা শাখা বন্ধ রাখলে, যেটা স্যারও বলেছেন, যে
অর্থনীতির দুর্গতি অর্থনীতি থেমে যাবে। কারণ ব্যাংক হচ্ছে অর্থনীতির প্রাণ কেন্দ্র, অর্থনীতির রক্ত, সেই রক্ত বন্ধ করা যাবে না। আমাদের এমডি স্যারও বলেন যে এইটাকে সহ্য করেই, এই করোনাকে সাথে নিয়েই এখন কোনো মতে আমাদের ব্যাংক চালু রাখতে হবে। এবং আমরা জানেন যেমন অনেকগুলো সামাজিক দায়িত্ব বা সামাজিক কর্মকাণ্ড পালন করে থাকি, বিশেষ করে বৃদ্ধ ভাতা, তারপরে বিধবা ভাতা, বিভিন্ন স্কুল কলেজের, বেসরকারি স্কুল কলেজের বেতন ভাতা, এই ধরনের অনেক অনেক আমরা সামাজিক কর্মকাণ্ড বা সামাজিক সেবা দিয়ে থাকি। আমরা যদি ব্যাংক বন্ধ রাখি তাহলে এগুলো কিন্তু অসফল হয়ে যাবে এবং সেটা আমাদের ব্যাংকের জন্য তথা সরকারের জন্য এবং দেশের অর্থনীতির জন্য এবং জনগণের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। যার জন্য আমরা ব্যাংক কোনো মতে চালাই রেখেছি। এবং আপনারা জানেন আমরা এত যুগের মধ্যেও কিন্তু জুন যে ক্লোজিং গেল আমরা মোটামুটি সফলতা পেয়েছি এবং সেটা বলার মতনই। গত বছর জুনের তুলনায় আমাদের সব দিক দিয়ে আমাদের যে লক্ষ্যমাত্রাগুলো ছিল সব লক্ষ্যমাত্রাই হবে বাড়তির দিকে। তারপর তো আমি ধন্যবাদ জানাচ্ছি, এভাবে ব্যাংকে ছিলাম, ব্যাংকে আছি। পরবর্তীতে আবার কথা বলবো। আবার বলছি যে বাবুল স্যারের সামনে বসে কথা বলার ধৃষ্টতা আসলে আমার জন্য কি বলবো, এটা ভালো লাগছে, আমার ভয়ও পাচ্ছে। ধন্যবাদ আপাতত সময়। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা অলরেডি জেনেছি যে আমাদের সাথে আমাদের সাবেক জিএম স্যার, এখন যদি অগ্রণী দৌড়ের দায়িত্বে আছেন মোহাম্মদ কামরুজ্জামান স্যার যুক্ত হতে চান। আমি অভিজ্ঞতাকে বলবো স্যার, অভিজ্ঞতা যদি সম্ভব হয় আপনি কামরুজ্জামান স্যারকে এখনই যুক্ত করে দেবেন, আমরা স্যারের আলোচনা শুনবো। স্যার আমরা এইখানে একটা কথা কি এইভাবে বলতে পারি যে আসলে যিনি ডাক্তার, আমরা যার কাছে ডাক্তার চিকিৎসা সেবার জন্য নেওয়ার জন্য যাবো তাকে কিন্তু ব্যাংকিং খাতের কাছে আসতে হয় আর কি। যিনি হয়তো বা পুলিশে আছেন, আমাদের হয়তো বা বিভিন্ন নিরাপত্তার প্রয়োজনে বা বিভিন্ন প্রয়োজনে পুলিশের কাছে যেতে হয় আর কি। সেই পুলিশ ভাইটাকেও কিন্তু ব্যাংকিং খাতের কাছে মাসে অন্তত একবার আসতে হয় আর কি। দেশ যারা চালাচ্ছেন বা প্রশাসন যারা চালাচ্ছেন তাদেরকে প্রত্যেককেই কিন্তু কোনো না কোনো ফর্মে কিন্তু ব্যাংকিং খাতের কাছে আসতেই হয় আর কি। সেই জায়গা থেকেও যদি আমরা আসলে ভাবি স্যার, ব্যাংকিং খাতের গুরুত্ব কিন্তু খুবই অপরিসীম। মানে আপনার হাসপাতাল ঠিক রাখার জন্য, প্রশাসন যন্ত্র সচল রাখার জন্য, পুলিশকে ঠিক রাখার জন্য, সবকিছুর জন্য কিন্তু এই যে মূল যে জায়গাটা টাকা পয়সার যদি কথাটা বলি আর কি, আমরা সেই চেইনটা ঠিক রাখার জন্য তো আসলে ব্যাংকিং খাতকে সচল থাকতে হবে আর কি। আপনি স্যার যেমনটা বলছিলেন যে আসলে বিভিন্ন ভাতাগুলো দেওয়ার জন্য ব্যাংকে খোলা রাখতেই হবে আর কি। সেই জায়গা থেকে আমরা একটু আলোচনা করি। আমরা একটু বাবুল স্যারের কাছে চলে যাই স্যার, তার কাছ থেকে একটু আলোচনা শুনে আসি আর কি। স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? নিশ্চয়ই। হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার স্যার যেমনটা স্যার শেখর স্যার আলোচনা করছিলেন যে আসলে আগামীর ব্যাংকিং কেমন হবে, আপনার নিজের জায়গা থেকে স্যার কি মনে হয়? আমরা কিন্তু গত কয়েকদিন আগে এই ফেসবুক লাইভে আলোচনা করছিলাম যে আসলে ব্যাংক আরো বেশি প্রযুক্তি নির্ভর হয়ে যাবে, তার সার্ভিসগুলো প্রযুক্তি নির্ভর হয়ে যাবে। এটা গেল স্যার একটা দিক। এর বাইরে হচ্ছে আপনার কি স্যার মনে হয় না যে করোনা পরবর্তী বাংলাদেশে বিভিন্ন সরকারের যে সোশ্যাল সেফটি অনেকগুলো প্রোগ্রাম আছে, যে কথাগুলো অলরেডি জিএম স্যার বললেন আর কি, তো সেগুলো আরো বাড়বে, সেগুলো দিক দিয়ে হচ্ছে ব্যাংকের এঙ্গেজমেন্ট আরো বাড়বে, এমনকি আপনার মনে হয় স্যার? হ্যাঁ, আমি শেখরের সাথে সহমত পোষণ করছি যে ইতিমধ্যে আমাদের ব্যাংকিং কর্মকাণ্ডে বেশ পরিবর্তন ইতিমধ্যে এসছে। আমরা তথ্য প্রযুক্তিতে যতটা পূর্ববর্তী সময় যতটা ছিলাম, কোভিডের সময় কিন্তু আমরা অধিকতর নির্ভরশীল হচ্ছি কিন্তু তথ্য প্রযুক্তির কাছে। আমরা প্রায়ই দেখছি এখন যে আমাদের যে সমস্ত সম্মেলন সভা সবই দেখতেছি আমি, হয় জুম মিটিং এর মধ্যে হচ্ছে কিংবা গুগল মিট ইত্যাদি ইত্যাদিতে আমরা প্রায়ই দেখতে পাচ্ছি। এটা একটা দিক। এবং আমি বিশ্বাস করি, নিজেও বিশ্বাস করি যে কোভিড চলাকালীন সময় এবং কোভিড পরবর্তীতে এই তথ্য প্রযুক্তির উপরেই কিন্তু আমাদের এর একটা আবার বিপরীত প্রতিক্রিয়াও আছে। তথ্য প্রযুক্তির একটা কিন্তু বড় সমস্যাও আছে। সমস্যা আছে অন্য জায়গায়। যে তথ্য প্রযুক্তির একটা জিনিস হচ্ছে মানুষকে কিন্তু ইট গেটস হিউম্যান বিংস ট্র্যাপড। তথ্য প্রযুক্তির কিন্তু এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ, একটা বড় অসুবিধা যদি বলি, যে একটা অসুবিধা হচ্ছে যে at a certain point of time কিংবা একটা বিশেষ সময়ে it gets human beings trapped। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে।
আমরা তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল যদি খুব বেশি হয়ে যায়, এটা একটাও সমস্যা। আবার তথ্য প্রযুক্তি ছাড়া এখন আর চলবেও না, একটা ডাইলেমা কিন্তু আছে, এখানে একটা ডাইলেমা থাকবেই। আবার এটার আরেকটা বিপদও আছে, বিপদ যে নাই তা কিন্তু না। আমাদের মতো ঘনবসতিপূর্ণ দেশে মানুষ কর্মসংস্থানের বিষয়টা কিন্তু লক্ষ্য রাখলে তথ্য প্রযুক্তি কিন্তু কর্মসংস্থানের বিষয়টা কিন্তু একটু কি বলে খর্ব করে, সংকুচিত করে দেয় স্যার। এটা কিন্তু খর্ব করে। এটা আমার সাথে আমি এইভাবেই অনেক ভাবি। আমি জানি না যে এটার সাথে আমাদের অন্যরা কেউ একমত সহমত পোষণ করবেন কিনা আমি জানি না। তবে তথ্য প্রযুক্তির উপর অধিকতর নির্ভরশীল হয়ে পড়েছি আমরা, এবং এটা আরো বেশি নির্ভরশীল হবে। নির্ভরশীলতার বোধহয় আমার মনে হয় যে একটা মাত্রার মধ্যে থাকতে হবে, মাত্রার বাইরে কিন্তু তথ্য প্রযুক্তিতে গেলে হবে না। কিন্তু হবে না এই কারণে এটা বোধহয় একটু ইউরোপ এবং আমেরিকার দিকে তাকালেও বোধহয় এটা বোঝা যাবে। হ্যাঁ, ইউরোপ এবং আমেরিকার দিকে তাকালেও কিন্তু এটা বোঝা যাবে। মানুষ যখন 10 জনের কাজ যখন একজনে করতে পারবে, তখন তো আর এই 9 জনের প্রয়োজন পড়বে না। আমেরিকার মতো দেশ কিন্তু 9 জনকে দিবে না, বেতন দিবে না বা মজুরি দিবে না। এটা আমাদের দেশেও যে ঘটবে না এমন কিন্তু নয়। সরকারি পর্যায়ের কথা হয়তো অন্য বিষয় হতে পারে, তবে বেসরকারি পর্যায়ে তো বটেই, যে যখন 10-এর কাজ একে করা যাবে তখন তো 9 জনকে তারা কিন্তু সরিয়ে দেবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর হ্যাঁ, এখন ব্যাংকিং এর গভর্নেন্সও পরিবর্তন আসবে বলে আমি মনে করি। মানে গভর্নেন্স ব্যবস্থাপনা একটু রিশেপ করতে হবে, যে একেবারেই এটা নির্ণয় করতে হবে যে একটা নির্দিষ্ট দিনে সেবা প্রদানের জন্য অপরিহার্য লোকগুলো কারা কারা, একটা নির্দিষ্ট দিনে কিংবা সপ্তাহের 5 দিন কাদের উপস্থিতি অপরিহার্য, কাদের উপস্থিতি অপরিহার্য নয়। যারা অপরিহার্য নয়, হ্যাঁ, তারা যদি বাসা থেকে কাজ করার সুযোগ থাকে, সেই বিষয়টা কিন্তু ভাবার একটা সময় আসছে এখন। কারণ এতে করে কি হবে মানে বাড়বে। আমরা যে শারীরিক ব্যবধানের কথা বলতেছি, এই ব্যবধানটাও আমরা করতে পারবো, হয়তো মেনটেন করতে পারবো। আর তাছাড়া যে বিষয়টা হচ্ছে, সবাই যে একদিনে সব প্রয়োজন পড়ে এমন নয়, এইটা একটা ভাবনার বিষয়। এই জিনিসটাও আমি বলতে চাচ্ছি যে আবার এখন কিন্তু সবাইকে সব কাজ করার করতে হবে। যিনি খালি অ্যাকাউন্ট খুলেন, আবার আরেকজন অ্যাকাউন্ট খুলতে পারবেন না, ওই ডেস্কে কাজ করতে পারবে না, তা কিন্তু না। যদি একজন 5 দিন এই ডেস্কে কাজ করে, আবার আরেকজনকে এই ডেস্কে আরো 5 দিন কাজ করে, তাকে 5 দিন কিংবা 2 দিন কিংবা অল্টারনেটিভ ডেতে যদি তাকে বিরতি দেওয়া যায়, বাসায় থেকে কাজ করার সুযোগ দেওয়া যায়, এই বিবেচনাটাও মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ব্যবস্থাপনার পরিবর্তন। এই আঙ্গিকটা ভেবে দেখতে পারে আমাদের অগ্রণী ব্যাংকের সর্বোচ্চ কর্তৃপক্ষ, মাননীয় এমডি মহোদয় এই বিষয়টা বিবেচনা করে দেখতে পারেন যে বাসা থেকে কাজ করা যায় কিনা। আমার মনে হয় কাজ তো করা যায়, কাজ যে করা যায় না তা তো নয়, অনেক কাজই বাসা থেকে করা যায়। আমি নিজেও তো কিছু কাজ করছি, বাসা থেকেও কিছু কাজ করছি আর কি আমি নিজে। তো এই জিনিসটা দেখার জন্য আমি অনুরোধ করব। এতে করে যতক্ষণ পর্যন্ত না ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে এই মহামারীর, ততদিন পর্যন্ত ব্যাংকিং সেবা প্রদানের জন্য এই একটা বিকল্প ব্যবস্থা বোধহয় রাখা যেতে পারে। মানে যেটাকে আমরা ইংরেজিতে বলি যে রোস্টার ডিউটি করার একটা ব্যবস্থা রাখা যেতে। হ্যাঁ, অলরেডি কিন্তু আমরা এটা করছি স্যার। হ্যাঁ, এটা ব্যাপক হারে করতে হবে, মানে অ্যাক্রস দ্য কান্ট্রি করতে হবে। এটা খালি পার্টিকুলারলি যে ঢাকা শহরে বা চিটাগাং শহরে, খুলনা বিভাগীয় শহরগুলোতে হবে তা না। আমার বক্তব্য হচ্ছে যে অ্যাক্রস দ্য কান্ট্রি এই বিষয়টাকে নিশ্চিত করার জন্য আমি সবাইকে অনুরোধ জানাবো। এই হলো আমার একটা বক্তব্য। আরেকটা কথা যেটা শেখর বলছে
যে এই যে সরকারের যে সামাজিক নিরাপত্তার যে বিভিন্ন যে প্রোগ্রাম বিদ্যমান আছে, এই প্রোগ্রাম কিন্তু পরিসর, ব্যাপ্তি এবং আরো নতুন নতুন প্রোগ্রাম সামনে কিন্তু আসবে। এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা কিন্তু শেখরের সাথে খুব দৃঢ়ভাবে সহমত পোষণ করছি। এটা আসতে বাধ্য, কারণ আমাদের অর্থনীতির আপনারা একটু খেয়াল করবেন, আমাদের অর্থনীতির একটা বড় অংশ কিন্তু ইনফর্মাল সেক্টর, এবং ইনফর্মাল সেক্টর কিন্তু অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। এদেরকে পুনর্বাসন করা, এদেরকে আবার কাজে ফিরিয়ে আনার জন্য সরকারের সেফটি নেই, সরকারের যে সামাজিক নিরাপত্তার যে বলয়, তারপর বিভিন্ন ধরনের নানামুখী বহুমাত্রিক যে সেবা, এই সেবার পরিধি বাড়বে, এতে করে চাপটা পড়বে কার উপর? আমি ব্যক্তিগত মনে করি এই চাপটা নিতে হবে সরকারি ব্যাংকগুলোর মধ্যে। এবং এটা শুধু অগ্রণী ব্যাংকের না, আমাদের যে 4টি বড় সরকারি ব্যাংক আছে, অগ্রণী, সোনালী, রূপালী এবং জনতা, এদের দায়িত্ব, আমি মনে করি এরা দায়িত্বটা নিতে হবে। এরাই এই দায়িত্বটা ফ্রন্টলাইনে, আমরা কাজ করছি, আমাদেরকে আরো কাজ করতে হবে। এইটা আমি শেখরের সাথে শেখর অত্যন্ত একটা কি বলে মূল্যবান কথা বলছে, আমি শেখরের এই কথার সাথে সম্পূর্ণ একমত। আমাদেরকে এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এই যে সরকারের সেফটি নেটের বলয়, বহুমাত্রিক সেবা যখন আসবে, সেইগুলো যাতে আমরা ধারণ করে যাতে সেবা প্রদান করতে পারি, তার প্রস্তুতি বোধহয় আমাদেরকে নিতে হবে। হ্যাঁ, এই প্রস্তুতিটা নেওয়া খুবই জরুরি। এবং সমগ্র বাংলাদেশে এই একটা সময়, এখন কিন্তু একটা সময় আসছে, মানুষ কিন্তু কি হয়, মানুষ অনেক সময় কি হয়, বাধ্য হয়। এই বাধ্য হয়ে কিন্তু শিখতে হবে। এখন কিন্তু সবাইকে কিন্তু লার্নিং প্রসেসে যেতে হবে, যে আমি এই কাজটা জানি না, এই কাজটা কিন্তু জানতে হবে, এখন নিজে আগ্রহ করে জানতে হবে। এই বিষয়টা কিন্তু সামনে চলে আসছে। তাই আমি 3টা জিনিসের উপর জোর দিব। আমাদের আগামী দিনগুলোর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদেরকে এখনই প্রস্তুতি নিতে হবে, মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে, ব্যবস্থাপনাগত প্রস্তুতি নিতে হবে, প্রযুক্তিগত প্রস্তুতি নিতে হবে। এবং আমি অনুরোধ রাখবো যে অগ্রণী ব্যাংকে যারা গুরুত্বপূর্ণ কাজগুলোর সাথে সম্পৃক্ত, তাদেরকে অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে যদি মানে একটি সুন্দর ল্যাপটপ এবং নেটের ব্যবস্থা করে দেওয়া যায়, হ্যাঁ, সেটা বোধহয় একটা অত্যন্ত চমৎকার হবে। এখন এটা বলা হচ্ছে যে কম্পিউটারের ঋণই তো দেই, ঋণ দিয়ে কিনে নেই। না, আমি তা বলছি না, ঋণের মাধ্যমে না। ব্যাংকের সম্পদ হিসাবে যদি ব্যক্তিগতভাবে যদি কোনো ল্যাপটপ যদি অ্যাসাইন করে, আমার মনে হয় কাজে আরো মানুষের প্রণোদনা বাড়বে। এতে করে কি হবে? এতে করে কাজের গতি বাড়বে, আমাদের সাফল্য আসবে। আমি এই পর্যায়ে আমার এই পর্যন্ত এই বক্তব্য। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ স্যার। আমি তাহলে সরাসরি শেখর স্যারের কাছে যাব। তার আগে একটু অভিজ্ঞতার কাছে শুনবো। অভিজ্ঞতা, কামরুজ্জামান স্যার কি আমাদের সাথে এখন যুক্ত হতে পারবেন? কামরুজ্জামান স্যারকে আমরা চেষ্টা করছি, স্যার চেষ্টা করছেন, হয়তো কিছুক্ষণের মধ্যে স্যার আমাদের সাথে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি জিএম স্যারের কাছে চলে যাই। স্যার, শেখর স্যার, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? স্যার, আমি বাবুল স্যারের কথার জের ধরেই আপনার কাছে জানতে চাইবো। স্যার যেমন বললেন যে আগামীতে আসলে অন্তত এই সরকারি 4টা ব্যাংকের উপর একটা চাপ আসবে, একটা চ্যালেঞ্জ আসবে আর কি, এবং উনি জিজ্ঞেস করলেন যে আসলে এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমরা প্রস্তুত কিনা আর কি। এই প্রশ্নটা যদি আমি আপনাকে করি স্যার, সেটা হচ্ছে যে অগ্রণী ব্যাংক এই চ্যালেঞ্জগুলো নেওয়ার জন্য আদৌ প্রস্তুত কিনা, বা প্রস্তুত থাকলে কতটুকু প্রস্তুত আর কি? ধন্যবাদ মিস্টার তন্ময়। আসলে চ্যালেঞ্জ কিন্তু আজকে আসেনি, চ্যালেঞ্জ কিন্তু আমাদের এর আগেও চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়েছে। শুনছেন মিস্টার তন্ময়? শোনা যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি। দর্শকরা আপনাকে শুনছে। 98 সালে, অনেকেই আপনারা জানেন না, বাবুল স্যার জানেন, 98 সালে বাংলাদেশে ভয়াবহ বন্যা হয়েছিল, এবং আমরা তখন ধারণা করেছিলাম, এবং এদেশের জনগণও ধারণা করেছিল যে এই বুঝি দেশটা রসাতলে গেল, আর বুঝি এর উত্তরণ ঘটবে না, হবে না। কিন্তু তখনও কিন্তু আজকের মাননীয় প্রধানমন্ত্রী, তখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, তার সুযোগ্য নেতৃত্ব এবং দৃঢ় কিছু নির্দেশনার জন্য, বিশেষ করে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল কৃষককুল বা কৃষি ক্ষেত্রটা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তখন যে ডিসিশন নিয়েছিলেন যে অকাতরে সহজ শর্তে 48 ঘন্টার মধ্যে কৃষকদের লোন দিতে হবে, কোনো বাজেট সীমাবদ্ধ নাই। তার কিন্তু ফসল হিসেবে কিন্তু 98 বন্যায়
আমাদের দেশে অর্থনৈতিক কোনো দুর্গতি আসেনি। ওই সময় কিন্তু অনেকেই বলেছিল যে শেখ হাসিনার পক্ষে এটা সামলানো কঠিন। আজকেও যেমন দেখেন যে মার্চের প্রথম থেকে আমাদের দেশে করোনা শুরু হওয়ার পর থেকে কিন্তু প্রথম থেকেই কিন্তু কিছু ডিসিশন নিয়েছিলেন আমাদের সুযোগ্য প্রধানমন্ত্রী, যেগুলো আপনারা অনেকেই জানেন যে প্রায় 1 লাখ কোটি টাকার কিছু প্রণোদনা, যেটা আমাদের ব্যাংকিং কিন্তু সরকারি ব্যাংকদের নিতে হবে। যেমন শিল্প খাতে 30,000 কোটি টাকা, এসএমই খাতে 20,000 কোটি টাকা, রপ্তানিমুখী শিল্পের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা বাবদ 5,000 কোটি টাকা, কৃষিক্ষেত্রে প্রান্তিক লেভেলে কৃষিক্ষেত্রে 5,000 কোটি টাকা, তারপরে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডে 12,750 কোটি টাকা। এইরকম যে বিভিন্ন প্রণোদনাগুলো প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, এটা কিন্তু দেশের ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে না, ওনার সুদৃঢ় এবং ভবিষ্যৎ চিন্তা ভাবনার ফল হিসেবেই এটা নিজের থেকেই এটা ঘোষণা করেছিলেন। কারণ এত বড় একটা স্ট্রেস, করোনা দুর্ভোগে, যেটা স্যার বলেছেন যে অর্থনীতিতে মারাত্মক আঘাত হেনেছে অলরেডি, এবং এর প্রভাব যে আগামীতে কতদিন থাকবে তা আমরা বলতে পারি না। এখনো কিন্তু ব্যবসায়িক খাত বলেন, শিল্প খাত বলেন, এখনো কিন্তু স্বাভাবিক হতে পারেনি বা হবে তাও জানি না। দেওয়া হয়েছে এই প্রণোদনাগুলো যদি সত্যিকার অর্থে ব্যবসায়ীদের বা যে ক্ষেত্রে প্রণোদনা ঘোষণা করা হয়েছে, এগুলো ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমরা এই যে অর্থনৈতিক যে সমস্যাটা হতে পারে সেই চ্যালেঞ্জটা মনে হয় আমরা নিতে পারবো। আর আজকের যে যুগোপযোগী বা সমাজসেবী টপিকটা, যে সামনের দিনের ব্যাংকিং চ্যালেঞ্জ, যেটা আমি শুরু করেছিলাম, যে চ্যালেঞ্জ কিন্তু আমরা বিভিন্ন সময় নিয়েছি। আমাদের এই চ্যালেঞ্জটা কিন্তু মূলত শুরু হয়েছে এই কোভিড-19 আগে থেকেই। আপনারা জানেন যে হঠাৎ করে আমাদের 12% 13% লোনের সুদ থেকে আমরা 9% ওয়ান ডিজিটে আমরা সুদটা শুরু করেছি, এবং অগ্রণী ব্যাংকিং বাংলাদেশের সর্বপ্রথম প্রায় 2 বছর 18 জুলাই থেকে আমরা 9% সুদ দিচ্ছি। এই স্টেজটা কিন্তু আমরা আমাদের গায়ে হয়ে গেছিল। আমরা এত বড় সুদের হার 3-4% কমার পরেও কিন্তু আমরা 18-তে 19-এ অনেক ভালো প্রফিট করেছিলাম। আসলে কোভিড-19 যে আঘাতটা আসলে সময় এবং পরিবেশ আমাদেরকে বলে দেবে কিভাবে আমরা এই চ্যালেঞ্জটা গ্রহণ করবো। হঠাৎ যদি এই ঘরে আগুন লাগে, তার মানে কি আমাকে বাঁচার চ্যালেঞ্জ নিতে হবে। কি করতে হবে? আমাকে ঘর থেকে বেরোনোর পথ খুঁজতে হবে। বা একটা মানুষ যদি হঠাৎ নদীতে পড়ে যাবে, পানিতে পড়ে যায়, তার জন্য তখন কি চ্যালেঞ্জ? নদীর পাড়ে ওঠা। এটাও এই অর্থনৈতিক যে চ্যালেঞ্জ বা ব্যাংকের সামনে যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা আমাদের বুদ্ধি, বিবেচনা এবং আইটি ব্যবহারের মাধ্যমে এই চ্যালেঞ্জটা আমাদের গ্রহণ করে, যে তোমরা সচেতন শিক্ষিত সমাজই ব্যাংকের চাকরি করে বা ব্যাংকের আমরা জনবল, আমাদের সুযোগ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আছে। আপনারা জানেন আমাদের চেয়ারম্যান অত্যন্ত একজন সুদক্ষ ব্যক্তিত্ব, এবং তিনি একজন সফল অর্থনীতিবিদ। আমাদের এমডি, আমাদের অগ্রণী ব্যাংকের কথাই বলছে, আমাদের এমডি মহোদয় অত্যন্ত পজিটিভ, এবং তিনি আপনারা জানেন অত্যন্ত ইনোভেটিভ মাইন্ডের, যেটা আমরা হয়তো 1 বছর পরে ভাবতাম, স্যার এখনই ভাবেন। এবং তার নেতৃত্বে কিন্তু অগ্রণী ব্যাংক কোভিডে প্রায় 2-3 মাস আমাদের ব্যবসা বাণিজ্য ঋণ আদায় বন্ধ থাকার পরেও কিন্তু আমরা এই জন্য অনেক ভালো সফলতা দেখাতে পেরেছি। আপনারা জানেন যে আমাদের 531 কোটি টাকা আমরা প্রফিট করেছি, যেটা গত বছর ছিল মাত্র 238 কোটি টাকা। তাহলে আমার যেটা বক্তব্য, যে চ্যালেঞ্জ আসতেই পারে, এবং সেই চ্যালেঞ্জটা গ্রহণ করার দায়িত্ব আমাদের। এবং আমি মনে করি যে আমরা যদি যে যেখানে আছি, আমরা যদি তীক্ষ্ণতার সাথে বা আমাদের দক্ষতার সাথে, আমাদের প্রজ্ঞার সাথে আমরা চ্যালেঞ্জ
নেই, তাহলে এই চ্যালেঞ্জ থেকে আমরা উত্তরণ ঘটাতে পারবোই। সেই চ্যালেঞ্জগুলো যেমন আমাদের এখন যে বড় চ্যালেঞ্জটা হচ্ছে খেলাপি ঋণ আদায়। আপনারা জানেন যে স্বাভাবিকভাবেই আমাদের কোভিড-19 আগেই শুধু আমাদের ব্যাংক না, সারা ব্যাংকিং চ্যানেলে খেলাপি ঋণের একটা বিশাল একটা জগদ্দল পাথর আমাদের উপর চেপে আছে। সেপ্টেম্বর 2019 পর্যন্ত কিন্তু আমাদের 1,16,000 কোটি টাকা ক্লাসিফাইড লোন ছিল ব্যাংকিং চ্যানেলে। এই মুহূর্তে আপনারা জানেন যে 2019 ডিসেম্বরে যে ক্লাসিফাইড লোন ছিল আমাদের, এই ক্লাসিফিকেশন এর মান যে অবস্থায় আছে আগামী সেপ্টেম্বর পর্যন্ত তাই থাকবে, এবং এটা ডিসেম্বর পর্যন্ত হয়তো এই সময়সীমা বাড়াবে। তার মানে ক্লাসিফিকেশন কিন্তু আমাদের থেকেই যাচ্ছে, আর ক্লাসিফিকেশন থেকে যাওয়া মানে কিন্তু আমাদের ইনকামে বিরাট একটা প্রভাব পড়ে এবং আমাদের প্রভিশন রাখতে হয় ক্লাসিফিকেশনের বিপরীতে, আপনারা জানেন। আর সবচেয়ে বড় যে সমস্যাটা, যে চ্যালেঞ্জটা আমাদের নিতে হচ্ছে বা হবে, যে এ সময় মানুষের কাছ থেকে টাকা আদায় করাটা কিন্তু খুব কঠিন। একটা মানুষ যখন ডিস্ট্রেস থাকে, যখন দুর্গত থাকে, তার কাছ থেকে টাকা আদায় করতে যাও একটা মানে কি বলবো, একটা ভদ্রতার পরিচয় থাকে না। এই চ্যালেঞ্জটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারপরেও আমাদের এই চ্যালেঞ্জ নিতে হবে, মানুষকে বোঝাতে হবে যে যেহেতু সরকারি অর্থ, সরকারি টাকা আপনাকে দেওয়া হয়েছে, এই টাকাটা আপনার পরিশোধ করতেই হবে। কিন্তু তার আগে আমাদের যেটা চেষ্টা করতে হবে যে তাকে ব্যবসায়িকভাবে সুযোগ দেওয়া। যে ক্ষতিগ্রস্ত হয়েছে কোভিড-19-এ, এই ক্ষতিটাকে পোষায় দেওয়ার জন্য যে প্রণোদনাগুলো ইতিমধ্যে আমাদের সরকার ঘোষণা করেছে। আমরা জানেন যে আমাদের ব্যাংকের একটা বাজেট আছে, আমরা শিল্প ঋণ খাতে 914 কোটি টাকা পেয়েছি, আমরা এসএমই খাতে 846 কোটি টাকা পেয়েছি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে এসএমই খাতে, যেটা বিশেষত ট্রেড লোন, সিসি হাইপো বা সিসি প্লেস, এই খাতে কিন্তু আমরা এই পর্যন্ত কোনো ভালো কোনো বিতরণ করতে পারিনি। অথচ অবশ্য এখানে কিছু বাধা বিপত্তিও আছে, কারণ যে সার্কুলারগুলো বাংলাদেশ ব্যাংক দিয়েছে, এখানে প্রথমেই বলা হয়েছে যে ব্যাংকের নিজস্ব নীতিমালা। এখন ব্যাংকের নিজস্ব নীতিমালা যখন আমাদের দেখতে হয়, তখন আমাদের নীতিমালায় কিন্তু সিকিউরিটিটাকে আমাদের প্রাধান্য দিতে হয়। এখন এই সিকিউরিটি নিয়েই আমাদের আসলে, আপনারা জানেন যারা মাঠ লেভেলে আছেন, যে ব্যক্তিকে ইতিমধ্যে আমরা 10 লক্ষ টাকা লোন দিয়েছি, সে কিন্তু তার সিকিউরিটির সর্বোচ্চ পর্যায়ে লোন অলরেডি ভোগ করছে। এখন তাকে প্রণোদনার বিপরীতে বা প্রণোদনার ক্ষেত্রে তার যে লোন ছিল তার 30% বা বিগত 3 বছরের অপারেশনাল এক্সপেন্ডিচারের এভারেজের 50%, এই দুটির মধ্যে যেটা কম সেইটি তো তাকে দেওয়া হবে। দেখা যায় হয়তো একটা অ্যামাউন্ট আসলো 3 লক্ষ টাকা, কিন্তু 3 লক্ষ টাকার বিপরীতে আমার যে 1.5 গুণ সিকিউরিটি নিতে হবে, সেই সিকিউরিটিটা তার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। এইটা কিন্তু আমাদের মারাত্মক একটা বাধা আসছে। গতকালও আমরা এই নিয়ে কথা বলেছি, জানেন গতকাল আমরা এমডি স্যারের নেতৃত্বে রাত 7:30 থেকে রাত 12:30 পর্যন্ত, গতকাল রাত 12:30 পর্যন্ত এসব নিয়ে আমরা অনেক কথা বলেছি এবং অনেকগুলো পথ বা নির্দেশনা আমরা পেয়েছি, যেগুলো আমরা এই বিশেষ করে প্রণোদনা ঋণ বিতরণের ব্যাপারে কিছু সার্কুলার আমরা অতি সত্বর পাবেন। তা যাই হোক, চ্যালেঞ্জ আসবেই। এখন চ্যালেঞ্জকে আমাদের গ্রহণ করতে হবে এবং সেই চ্যালেঞ্জকে উত্তরণের জন্য যে যেখানে আছি আমাদেরকে চেষ্টা চালাতে হবে, এবং চেষ্টা করলে এবং সেই চেষ্টার মধ্যে যদি সততা থাকে, চেষ্টার মধ্যে যদি কর্তব্য নিষ্ঠা থাকে, চেষ্টার মধ্যে যদি দায়িত্ববোধ থাকে, তাহলে আমার মনে হয় সেই চেষ্টায় সফলতা আসি এবং অগ্রণী ব্যাংক, পুরাতন সরকারি ব্যাংক, আমরা সেই চ্যালেঞ্জ থেকে আমরা বের হয়ে আসতে পারবোই এবং আমরা মনে করি যে ভালো একটা ফল বছরের শেষে পাবো। আপাতত আমি এটা বলছি, পরবর্তীতে সুযোগ পেলে আবার বলবো। স্যার অসংখ্য ধন্যবাদ। কিছু বাস্তবিক অর্থে আপনি চ্যালেঞ্জের কথা বললেন, যেমন কোলাটারাল সিকিউরিটি সর্বোচ্চ ব্যবহারের কথা বললেন। এই জাতীয় কিছু সমস্যার মধ্যে তো আমাদেরকে পড়তেই হচ্ছে আর কি আসলে। তো স্যার আমি বাবুল স্যারের কাছে যাওয়ার আগে অভিজ্ঞতাকে একটু বলবো। অভিজ্ঞতা, আমরা বোধহয় অলরেডি কিছু প্রশ্ন পেয়েছি, এই প্রশ্নগুলো নিয়ে কি আমরা একটু আলোচনা করবো স্যারদের সাথে এখনো? বিশেষ করে বোধহয় হ্যাঁ জিএম স্যারের প্রতি প্রশ্ন আছে। এই ফাঁকে দর্শকদের একটু বলতে চাই, দর্শক আপনারা অলরেডি দেখেছিলেন যে কামরুজ্জামান স্যার আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, কিন্তু কোনো কারণে হয়তোবা নেটওয়ার্কের
গোলযোগের কারণে তাকে আমরা হারিয়েছি। আমরা চেষ্টা করছি তাকে আবার যুক্ত করার জন্য। অভিজ্ঞ, এখন যদি সম্ভব হয় একটু আমরা প্রশ্ন উত্তরের দিকে চলে যাই। অনেকগুলো প্রশ্ন এবং মন্তব্য আমরা পেয়েছি। অভিজ্ঞ, আপনি কি অন্তত একটা দুটা করে প্রশ্ন আমাদের দেখাতে পারবেন? আমি প্রশ্ন একটা আমি বলি। আমি আসলে প্রশ্নটা অনেক বড়, আমি একটা দেখাই। মিল্টন কুমার সরকার দাদা লিখেছেন, আমি প্রশ্নটা কেটে দিচ্ছি স্ক্রিন থেকে। প্রশ্নটা হচ্ছে যে করোনা, আমাদের চট্টগ্রাম থেকে মিল্টন কুমার সরকার দাদা, তিনি নিয়মিত আমাদের প্রোগ্রাম দেখেন এবং বিভিন্ন প্রশ্ন করেন। তিনি যথারীতি একটা প্রশ্ন করেছেন, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক মহামারী বাংলাদেশের অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলেছে। করোনা পরবর্তী সময়ে এই সংকট উত্তরণের অনুঘটক হিসেবে বন্ধপ্রায় অর্থনৈতিক কার্যক্রমে গতি ফেরাতে ব্যাংক ও সরকারের কি কি ব্যবস্থা নিলে পরিস্থিতির উন্নতি হবে, এই ব্যাপারে শেখর স্যারের বিজ্ঞ পরামর্শ শুনতে আগ্রহী। স্যার, আপনি নিশ্চয়ই প্রশ্নটা শুনেছেন। ধন্যবাদ মিল্টন কুমার সরকার। আমি যেটা বলেছিলাম, গতকাল আমরা রাত 12:30 পর্যন্ত এই নিয়ে কথা বলেছি। আমরা একটা মোটামুটি একটা ডিসিশনে আসতে পেরেছি, সেটা হচ্ছে যে সিকিউরিটি, যেটা ব্যাংকিং নীতিমালা সিকিউরিটি নিয়েই মূলত এখন প্রশ্ন আসছে। এই সিকিউরিটিটাকে একটু রিল্যাক্স করা যায় কিনা, এটা আমরা বোর্ডে তুলব। সেই বিষয়টা যদিও এখনো বোর্ডে পাস হয়নি, এখানে আলাপ করা ঠিক হবে কিনা জানি না। তারপর যেহেতু আমরা সবাই ব্যাংকার, বলাই যায় যে আমরা সাধারণত ওয়ার্কিং ক্যাপিটালের ক্ষেত্রে 1:1.5, তার মানে যে লোন দেওয়া হয় তার 1.5 গুণ সমপরিমাণ আমরা সিকিউরিটি নিয়ে থাকি। এক্ষেত্রে যেহেতু একটা মহামারী, বিশ্ব মহামারী, এবং ব্যাংকিং ক্ষেত্র তখনই সজাগ হবে বা উন্নীত হবে যখন আমরা ব্যবসায়ীরা ভালো থাকবে। এই ব্যবসায়ীদের ভালো করার জন্য সিকিউরিটির বিষয়টা আমরা একটু রিল্যাক্স করার একটা পরামর্শ দিয়েছি আলোচনার ক্ষেত্রে। সেখানে অন্তত 1:1 করা যায় কিনা এটা আমরা চিন্তা ভাবনা করছি। এটা হলে হয়তো আমরা সরকার ঘোষিত যে প্রণোদনাগুলো দেওয়া হয়েছে, আপনারা জানেন 30,000 কোটি, 20,000 কোটি, কৃষিক্ষেত্রে 5,000 কোটি, ইডিএফে 12,750 কোটি, এইগুলো হয়তো আমরা সহজে বিতরণ করতে পারবো এবং ব্যবসায়ী মহল বা ব্যবসায়িক খাত একটু অন্তত চাঙা হতে পারবে, এবং ব্যবসায়িক খাত চাঙা হলেই কিন্তু ব্যাংকও চাঙা হবে। এইটাই মনে বড় বাধা। মিল্টন কুমার সরকার, আর যদি কোনো প্রশ্ন থাকে সিকিউরিটির বাইরে তাহলে বলতে পারেন। আর আমি যেটা বলবো যে সবাইকে আমাদের একটু রিল্যাক্স হতে হবে। আমরা যেটা স্যার যেহেতু ট্রেনিং ইনস্টিটিউটে ছিলেন, আসলে একদম নীতির কাটা ধরে কিন্তু যদি আমরা বিচার বিশ্লেষণ করে লোন দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু কাউকে আমরা লোন দিতে পারবো না। কারণ আমরা জানেন যে একটা স্যাংশন অ্যাডভাইসে 30 থেকে 40, কখনো কখনো 50টা শর্ত দেওয়া থাকে। এখন এই 50টা শর্ত যদি পরিপালন করে এক ব্যক্তিকে লোন নিতে হয় তাহলে সে জীবনে লোন নিতে পারবে না। এখন আপনাকে বুঝতে হবে যে কোনটুকু আমি কমপ্লাই করলে আমার চাকরির ক্ষতি হবে না, সেটা থাকা যাবে আর কি। হ্যাঁ, নিরাপদে থাকা যায়। আমি চাকরি জীবনের প্রায় 32-33 বছরের প্রায় 30-31 বছরই লোনের সাথে সংযুক্ত, প্রত্যক্ষ পরোক্ষভাবে। আমার দৃষ্টিতে আমি যেটা দেখেছি, বেশি কিছু না, একটা বড় সিলেকশনের মূল জিনিসটা হবে যে সে প্রকৃত ব্যবসায়ী কিনা, আর তার যে সিকিউরিটি আছে, সিকিউরিটিটা দিচ্ছে, এই সিকিউরিটিটা সঠিক আছে কিনা। সিকিউরিটি কিন্তু কোলেটারাল, আপনারা মনে রাখবেন, সহযোগী জামানত। এটা কিন্তু প্রাইমারি জামানত না। প্রাইমারি জামানত কিন্তু তার ব্যবসা। একজন প্রকৃত ব্যবসায়ীকে যদি আমরা লোন দিতে পারি তাহলে সিকিউরিটি, কোলেটারাল সিকিউরিটি, এটা আহামরি কোনো কাজে লাগে না। এজন্য ভালো ব্যবসায়ী বা বড় সিলেকশন যেটা বলে থাকি আমরা, যদি সিলেক্ট করতে পারি তাহলে মনে হয় আমরা কামিয়াব হতে পারবো এবং আমাদের মানে অসফল হওয়ার আমি কোনো পথ দেখি না। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, আপনারা বোধহয় অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে মোহাম্মদ কামরুজ্জামান স্যার যুক্ত হয়েছেন। স্যার, আপনাকে আমাদের এই লাইভে স্বাগত। ধন্যবাদ। ধন্যবাদ। জি স্যার। স্যার, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন বা স্যারদেরকে দেখতে পাচ্ছেন নাকি? স্যার, আপনি আগ্রহ করে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এই জন্য আমরা আপনার প্রতি খুবই কৃতজ্ঞ। স্যার, আপনি আলোচনা করবেন, আমাদের আজকে বিষয় নির্ধারণ করা আছে সামনের দিনের ব্যাংকিং চ্যালেঞ্জ। সেই জায়গা থেকে অলরেডি আমাদের 2 GM স্যার আলোচনা করছিলেন। তা আমি স্যার আপনাকে আলোচনা করার জন্য একটু বলবো, আপনি স্যার আপনার জায়গা থেকে, আপনি দুয়ারে ব্যাংকিং এর দায়িত্ব আছেন, সেই জায়গা থেকে স্যার আপনার কি মনে হয় যে আমাদের আগামীর ব্যাংকিং চ্যালেঞ্জগুলো কি কি হতে পারে? আসলে ব্যাংকিং বর্তমান করোনা পরিস্থিতি থেকে কাটায় উঠে আমাদের সামনের চ্যালেঞ্জ আসছে।
তো সেই জায়গায় আমরা যেটা চ্যালেঞ্জটা আমরা দুয়ার ব্যাংকিং থেকে যেটা ফেস করতেছি, আমি সেটা একটু বলবো যে যেহেতু আমাদের করোনার সময় আমাদের ম্যাক্সিমাম ব্যাংকই বন্ধ ছিল এবং অনেকগুলি ব্রাঞ্চ বন্ধ ছিল। আমাদের অগ্রণী ব্যাংকের 9.5 সময় ব্রাঞ্চের মধ্যে 400 ব্রাঞ্চ খোলা ছিল। সেই ক্ষেত্রে আমাদের অগ্রণী ব্যাংকে আমাদের এজেন্ট ব্যাংকিংয়ের 300 এজেন্ট দিকে আমরা সারা ব্যাংকিং সেক্টরে সাপোর্ট দিয়ে আসছিলাম। তো সেই ক্ষেত্রে আমাদের এজেন্টগুলি কিন্তু অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে যেখানে ব্যাংকিং সেবা মানুষের জন্য পাওয়া খুব কষ্ট ছিল, আমরা সেই কাজটা করে আসছি। সেই ক্ষেত্রে আমরা বলবো যে অগ্রণী ব্যাংকের সাথে অগ্রণী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে আমাদের সেবাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারছে এবং আমরা এই জন্য অগ্রণী ব্যাংক ম্যানেজমেন্টের যে সাপোর্ট পেয়েছি সেজন্য আমরা কৃতজ্ঞ। শুধু এতটুকু বলবো যে এজেন্ট ব্যাংকিংটা শুধু আসছে প্রত্যন্ত অঞ্চলের সেবা বঞ্চিত মানুষকে সেবা দেওয়ার জন্য। এটা সরকারি ব্যাংকের মধ্যে একমাত্র অগ্রণী ব্যাংকে এই প্রজেক্টটা চালু করেছে এবং মানুষের, আমি শুধু এতটুকু বলবো আপনার তথ্যের জন্য যে আমরা গত এজেন্ট ব্যাংকিং চালু হওয়ার পর থেকে আমাদের প্রায় 2 লাখ অ্যাকাউন্ট হয়ে গেছে। আমাদের 300 এজেন্ট আছে, আমাদের 2 লাখ অ্যাকাউন্ট হয়ে গেছে। আমরা প্রায় 1200 কোটি টাকার মতো ফরেন রেমিটেন্স পেমেন্ট দিয়েছি এবং দেখা যায় প্রত্যেক দিন এই যে এখন ঈদের সিজন আসছে, মানুষের টাকা পয়সা পাঠাচ্ছে এবং অনেক রেমিটার বিদেশ থেকে চলে আসছে। আমরা কিন্তু রিমোট প্লেসে শুধু পিন নাম্বার দিয়ে ঘরে ঘরে গ্রামের তাদের ঘরের গোড় দৌড়ায় আমরা ব্যাংকিং সেবা দিয়ে আমাদের সেই সেবাটা পৌঁছে দিচ্ছি। আমরা গত রোববার সোমবার আমরা প্রায় প্রত্যেকটা এজেন্ট ব্যাংকিং মাধ্যমে আমরা 100-150 করে আমরা রেমিটেন্স পেমেন্ট দিয়ে আসছি। তো এটা হলো আমাদের একটা সেবা। আর তাছাড়া আমরা অগ্রণী ব্যাংকের যে মানে এজেন্ট ব্যাংকিংটার মাধ্যমে আমরা কিন্তু প্রতিদিনই প্রায় 10,000 মানুষকে আমরা সেবা দিয়ে আসছি। তো এটা আমি আমার শ্রদ্ধেয় শেখর বাবু এবং আমাদের বাবুল কুমার সাহারা আমার ব্যাচমেট এবং শেখর বাবু আমার অত্যন্ত প্রিয় একজন জিএম সাহেব। আমি ওনার সাথে গতকালও দেখা করি। উনি সবসময় আমাদেরকে সেবা দিয়ে আসছেন। উনি যখন কুমিল্লা জিএম ছিলেন তখনও উনি আমার এজেন্ট ব্যাংকিং সম্পর্কে আমার যথেষ্ট উৎসাহ দিয়েছেন, যথেষ্ট সহযোগিতা করেছেন এবং কুমিল্লা ব্রাউনবারে বিশেষ করে রেভিডেন্স প্রবণ এলাকাগুলিতে আমরা যথেষ্ট ভালো করতে পারতেছি। তো আমরা মনে করি যে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় অগ্রণী ব্যাংকের পাশাপাশি আমরা এজেন্ট ব্যাংকিং আমরা অগ্রণী ব্যাংকের সম্পূর্ণভাবে সাপোর্ট দিয়ে যাব এবং আমরা মানে আমাদের রাজনীতিবিদরা বলেন যে 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আমরা সেই প্রত্যয় নিয়ে আমরা কিন্তু গ্রাম অন্তরে আমাদের শাখাগুলি খুলছি, এজেন্টগুলি খুলছে, আমরা আমাদের সেবা দিয়ে আসছি। তো আমি আর কোনো আপনাদের যদি এজেন্ট ব্যাংকিং সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমার মনে হয় আমার যারা আজকে অনুষ্ঠান দেখছেন এবং যারা শুনছেন এবং যদি এজেন্ট ব্যাংকিং সম্পর্কে কোনো কিছু জানার থাকে যা আপনারা আমাকে বলবে, আমি চেষ্টা করবো আপনাদের সেই প্রশ্নকে জবাব দেওয়ার জন্য। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আমাদের সাথে স্ক্রিনেই থাকেন, আমরা আপনার কাছে আবারও আলোচনায় ফিরবো। এখন আমি একটু আপনাদের অনুমতি দিলে বাবুল স্যারের কাছে চলে যেতে চাই। স্যার আপনার বোধহয় মাইকটা বন্ধ করা আছে, আপনি মাইকটা একটু অন করবেন, আপনার সাথে আমরা আলোচনা করবো। এখন অভিজ্ঞতা আমরা সম্ভবত একটু আগে দেখলাম যে বাবুল কুমার সাহারা স্যারের কাছে কিছু প্রশ্ন এসেছিল, যদিও এই প্রশ্নগুলো এখন দেখানো যায়, আমরা স্যারের উত্তরটা নিয়ে নেবো এখন। স্যার মাইকটা স্যার একটু স্যার কাইন্ডলি স্যার মাইকটা আনমিউট করবেন। আমারটা না বাবুল স্যার আচ্ছা হইছে জি স্যার ঠিক আছে স্যার। স্যার প্রশ্ন আছে, আমরা প্রশ্নটা শুনি। প্রশ্ন স্যার আগেই মিল্টনদা লিখেছিলেন, মিল্টনদাই করেছেন প্রশ্নটা চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী। তিনি লিখেছেন বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে করোনা ভাইরাস। করোনা সংক্রমণের পরবর্তী পরিস্থিতিকে ব্যাংকিং খাতের জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন দেশের অর্থনীতিবিদ ও ব্যাংকাররা। অভিজ্ঞ ব্যাংকার বাবুল স্যারের কাছে জানতে চাই এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ব্যাংকের কি কি পদক্ষেপ নেওয়া উচিত? ধন্যবাদ মিল্টন, যে প্রশ্নকর্তাকে আমার ধন্যবাদ। আর এই প্রশ্নের জবাব দেওয়ার পূর্বে আমার বন্ধুবর কামরুজ্জামান আমার অত্যন্ত কাছের বন্ধু, আমরা একসাথে কাজ করছি, শেখরের সাথে আমি কাজ করছি এবং একটা ভালো সময়ে কাজ করছি আমরা। তো কামরুজ্জামানের প্রতি আমার শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। এখানে যে প্রসঙ্গগুলো, যে প্রসঙ্গের অবতারণা করছে, প্রশ্নটা কিন্তু বেসিক্যালি একটু জটিল প্রশ্ন, যে খুব যে সহজ প্রশ্ন তা কিন্তু নয়। দেশের অর্থনীতির নিয়ামক শক্তি হচ্ছে ব্যাংক ব্যবস্থা। ব্যাংক ব্যবস্থা, যে দেশের ব্যাংক ব্যবস্থা যত শক্তিশালী সেই দেশের অর্থনীতিও তত শক্তিশালী। এই যে তত্ত্বটি, এটা কেউ অস্বীকার করার, দেয়ার ইজ নো ডিনাইং দিস ফ্যাক্ট, এটা সবাইকে স্বীকার করতে হবে। এখন কি কি ব্যবস্থা নিবে, প্রশ্ন হচ্ছে কি কি ব্যবস্থা নিচ্ছে, আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।
আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি সেই জায়গাগুলোকে, ক্ষতিগ্রস্তের জায়গাগুলোকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমি একটু আগেই বলেছি আমাদের একটা বড় খাতই হচ্ছে কিন্তু এসএমই খাত। এবং শেখর একটু আগে একটা কথা বললো, যে কথাটা খুব প্রাসঙ্গিক, এটা এবং একটু দুর্ভাগ্যজনক বটে। দুর্ভাগ্য এই কারণে যে আমাদের ব্যাংকিং সেক্টরে যে প্যারাডিম শিফটটা হয়েছে কিন্তু 90-এর দশকে, প্যারাডিম শিফট, সেটা হচ্ছে ল্যান্ডিংটা কিন্তু সিকিউরিটি বেজ ল্যান্ডিং থেকে কিন্তু ব্যবসা বান্ধবের দিকে কিন্তু বলা হয়েছিল, কিন্তু ঘুরে ফিরে দেখা যাচ্ছে ওই চক্রই আবার ফিরে আসছে, সিকিউরিটি বেজ ল্যান্ডিং। এই যে যে কথাটা শেখর বললো যে চুজ দ্য রাইট পারসন, চুজ দ্য রাইট এন্টারপ্রেনিউর, দ্যাট ইজ দ্য কি। সিকিউরিটি ইজ নট দ্য কি। কি হচ্ছে মূল বিষয়টা হচ্ছে এই লোকটা কি ব্যবসা করতে পারে? হ্যাঁ পারে। এই লোকটা কি ব্যবসায়ী? হ্যাঁ ব্যবসায়ী। সে ব্যবসায়ী করবে, সে ডাকাতি করবে না, সে ব্যবসায়ী করবে। আমার প্রশ্ন হচ্ছে যত প্রণোদনাই দেওয়া হোক, সরকারের পক্ষ থেকেই দেওয়া হোক, ব্যাংকের অন্য কোনো পক্ষ থেকেই দেওয়া হোক, কোনো প্রণোদনাই কোনো কাজে আসবে না সে যদি আমাদের দেশের অর্থনীতি, বিশেষ করে আমাদের জিডিপিতে কোনো ভূমিকা না রাখতে পারে। জিডিপিতে ভূমিকা রাখার জন্য যে খাতগুলো, আমাদের খাতগুলো কিন্তু আমরা জানি কি কি খাত। আমাদের অর্থনীতির বড় চালিকা শক্তির একটা বড় চালিকা শক্তি হচ্ছে রিমিটেন্স। রিমিটেন্সের প্রবাহ গত জুন মাসে সবচেয়ে বেশি রিমিটেন্স আসছে বাংলাদেশে। এর একটা ব্যাখ্যা আমরা পেয়েছি। আমাদের দেখতে হবে যে আগামী দিনগুলোতে রিমিটেন্সের প্রবাহ কিরকম আসে, সেটা দেখতে হবে। একটা রিমিটেন্স যদি কমে যায় তাহলে এটা কোনো দেশের অর্থনীতির জন্য কোনো ভালো বার্তা বহন করে না। আর আমাদের আরেকটি বড় খাত কি? বড় খাত হচ্ছে গিয়া গার্মেন্টস সেক্টর। ইতিমধ্যে অনেক গার্মেন্টস সেক্টর কিন্তু, গার্মেন্টস কোম্পানি কিন্তু অনেক বন্ধ হয়ে গেছে, এটা আপনারা সবাই জানেন। তখন আমাদেরকে দেখতে হবে এই সেক্টরের যে কারণে বন্ধ হয়েছে সেগুলো কি পুনর্বাসন করা সম্ভব কিনা। পুনর্বাসন যদি সম্ভব হয়, অর্থাৎ আমি বলতে চাচ্ছি পুনর্বাসন কি ওয়ার্কেবল কিনা। যদি ওয়ার্কেবল হয় তাহলে কিন্তু সেখানে কিন্তু করতে হবে, তাদেরকে দাঁড়ানোর সুযোগ দিতে হবে, সেই সুযোগের পেছনে ব্যাংকিং সেক্টর থাকতে হবে। আমাদের এসএমই খাতে কিন্তু ঋণ প্রবাহ বৃদ্ধি করতে হবে। আমি কিন্তু এটা মিল্টনের প্রশ্নের জবাবে বলতেছি, এসএমই খাতে কিন্তু ঋণ প্রবাহ বৃদ্ধি। পৃথিবীর সবচেয়ে ভালনারেবল খাতই হচ্ছে এসএমই খাত, সবচেয়ে ভালনারেবল খাত। আর এই কথাটা কেউ বলছে না, এই কথাটা বলা খুবই আবশ্যক যে যখন সিঙ্গেল ডিজিটে নিয়ে আসছে, সিঙ্গেল ডিজিট ইন্টারেস্ট রেটের একটা বড় বিপত্তি আছে। বড় বিপত্তি হচ্ছে যে এখানে কিন্তু ইন্টারভেনশন হয়। ব্যাংকাররা তার বুদ্ধি, তার জ্ঞান, তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঋণ প্রদানের ক্ষেত্রে কিন্তু অনেক বাধার সম্মুখীন হয়। এই সস্তা ঋণের ক্ষেত্রে কিন্তু, চিপার লোনের ক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় দেখছি। খালি শুধু যে উপমহাদেশের প্রত্যেক দেশেই কিন্তু আমরা লক্ষ্য করছি যে ঋণ যখন সস্তা হয়, আসলে টাকা যখন সস্তা টাকা যখন মানুষকে নেশাগ্রস্ত করে, যখন ইনটক্সিকেট করে, তখন কিন্তু বাবুল সৃষ্টি হয়। আমার মনে হচ্ছে যে এই বাবুলটা সৃষ্টি করা যাবে না, এইটার প্রতি কিন্তু ব্যাংকারদেরকে নজর দিতে হবে। আর খাতগুলোর কথা আমি বললামই, আমাদের একটা বড় খাত হচ্ছে এসএমই খাত। এসএমই খাতে ঋণ প্রবাহ বাড়াতে হবে। এসএমই খাতে কিন্তু কোনো দ্বিধা করলে চলবে না, এসএমই খাতে কোনো দ্বিধা করলে চলবে না। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ফাইন্যান্স করতে হবে, তাদেরকে টেনে তুলতে হবে। আর দেশের অর্থনীতিতে যদি এটা কোনো ভূমিকা রাখতে পারে, এই আমাদের পাওনা হবে। আরো একটি কথা বলি, এটা শেখরের প্রশ্ন একটা উত্তর আমি দিছি যে আমাদের ল্যান্ডিং বেস থেকে সরে আসার কথা ছিল, কিন্তু আবার এই ঘুরে ফিরে কিন্তু ওই চক্রের মধ্যে আমরা আছি, এই যে বিশিয়াস সার্কেলের মধ্যে আছি। এটা থেকে বেরিয়ে আসতে হবে, 1:1 করলে হবে। আসল কথা কিন্তু ওইটাই, বারবার আমি বলি, এটা অনেকবার বলছি, এখনো বলতেছি, এটা আমাদের শেখরও বলছে। কথাটা খুবই মানে শুনতে কি একটু খারাপ লাগে কিনা আমি জানি না, তো এই কথা বলবো যে সিকিউরিটি ইম্পর্টেন্ট না, এই কথা বলবো না। সিকিউরিটি ইজ ইম্পর্টেন্ট, দ্য মোর ইম্পর্টেন্ট ইজ টু নো যে আমি the person to whom I will make a lending decision in favor lending decision, that needs to be correct. এটা ঠিক হতে হবে।
লোকটা ব্যবসা করলে তাকে দিতে হবে, কারণ ব্যবসা তো ব্যবসায়ী করে খাবে, সে তো টাকা চুরি করবে না, প্রতারণা করবে না। এই জিনিসটা মাথায় সময় রাখতে হবে। এই জিনিসটা আমি বরাবরই বলছি, এটা বোধহয় আমার সাথে শেখর কাজ করে, শেখর ওদের ভালো জানে। আমি বলছি যে ব্যবসা করে কিনা, হ্যাঁ ব্যবসা করে। আর একটা কথা কিন্তু এই কথাটা মনে রাখতে হবে, জিএম সাহেব এই কথাটা বলতে পারতো, কেন বলে না আমি জানি না, যে আমাদের কিন্তু ক্রেডিট পলিসি, উনি ক্রেডিটে দীর্ঘদিন, হ্যাঁ আমার তো ধারণা, হ্যাঁ 30-32 বছর ধরে তো ক্রেডিটের সাথে আছে। আমার একটা ধারণা আছে যে প্রত্যেকটা পলিসির এক্সেপশন আছে। আপনি যদি এক্সেপশন জাস্টিফাই করেন 1:1 কিন্তু ঋণ দেওয়া যাবে, ঋণ দেওয়া যাবে না তা কিন্তু নয়। আমাদের পলিসিতে কিন্তু এই কথা, কোন পলিসি কিন্তু আমাকে, নো পলিসি প্রিভেন্টস আস ফ্রম ডুইং দ্যাট, কোন পলিসি কিন্তু আমাকে প্রিভেন্ট করে নাই। এক্সেপশনটা যে জাস্টিফাইড, এই এক্সেপশনটার ব্যাখ্যা দিতে হবে। এই ব্যাখ্যাটা দিতে হবে কে? এই ব্যাখ্যা কিন্তু দিতে হবে, এই ব্যাখ্যা কিন্তু ম্যানেজার সাহেবদের দিতে হবে, এই ব্যাখ্যা দিতে হবে কিন্তু ডিজিএম সাহেবদের, জোনালদের, এই ব্যাখ্যা দিতে হবে জিএম সাহেবদের। এই ব্যাখ্যা যদি দেওয়া যায় তো 1:1 ঋণ দেওয়া কোনো অসুবিধার কোনো কারণ নাই। আমি এটা সমর্থন করি। সিকিউরিটি ইজ নট দি ওনলি কনসিডারেশন, সিকিউরিটি মেবি অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সবচেয়ে বড় কনসিডারেশন যে এই লোকটা ব্যবসা করে, সে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাকে প্রণোদনা দিতে হবে, না হলে কিন্তু অর্থনীতিকে রক্ষা করা যাবে না। আরেকটি কথা বলবো, এটি শুনতে কিরম লাগে আমি জানি না, এই কথা বলে আমি একটু আমার বিরতি টানবো। প্রশ্নকর্তা যে প্রশ্ন, যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আরো কথা বলার ছিল, বলা যাবে না, অনেক সময় লাগবে। আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে কোভিড-19 কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে দন্য, বাংলাদেশে নয় অ্যাক্রস দ্য গ্লোব, যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দন্য কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি অগ্রণী ব্যাংকেই বোধহয় আমি মনে করি যে লিড ব্যাংক হিসেবে কাজ করতে পারে। সেটা হচ্ছে এই যে আমাদের দেশে, আমি যতদূর জানি না, একটা থাকলে থাকতেও পারে কিংবা নামে মাত্র থাকতে পারে, আমাদের দেশে কিন্তু কোনো বায়োটেক ইন্ডাস্ট্রি নেই। দ্যাট ইজ ভ্যাকসিন ইনস্টিটিউট কিন্তু আমাদের দেশে নেই। আমি বলবো অগ্রণী ব্যাংকের শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার এবং চৌধুরী এমডি স্যারকে বলবো আমি, যে এই বিষয়ে অগ্রণী ব্যাংক একটা অগ্রণী ভূমিকা নিক, অগ্রণী ব্যাংক হিসেবে অগ্রণী ভূমিকা নিক। বাংলাদেশে খুঁজে বার করা হোক সেই উদ্যোক্তাদের যারা বায়োটেক কোম্পানি করতে পারবে। বায়োটেক কোম্পানি এটা কি বলবো, বছরের পর যতদিন মানুষ থাকবে ততদিন বায়োটেক কোম্পানি লাগবে। টিকা তো দিতে হবে, হামের টিকা দিতে হবে, মিজেলসের টিকা দিতে হবে, যক্ষ্মার টিকা দিতে হবে। তা আমার দেশে একটা ভ্যাকসিন ইনস্টিটিউট তৈরি হবে না কেন? এই বায়োটেক একটা কোম্পানি যাতে করা হয় অগ্রণী ব্যাংকের অর্থায়নে, আমি এই অনুরোধ রাখলাম আজকের এই প্ল্যাটফর্মের মাধ্যমে। এবং আমি যে আজকের যিনি অ্যাঙ্কর তন্ময়কে আমার প্রতি আমার অনুরোধ রইল যে এই বিষয়টা যাতে একটু প্রচার পায়, যে একটা বায়োটেক কোম্পানির জন্য অগ্রণী ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করবে। এই হচ্ছে ব্যবস্থা। আর স্বাস্থ্য ব্যবস্থায় বোধহয় আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি, আমি বরাবরই বলছি, অতীতেও বলছি, আমাদের সবচেয়ে, ইভেন আমি মনে করি গার্মেন্টস এর থেকে অত্যন্ত ইম্পর্টেন্ট যে সেক্টর, সেই সেক্টরটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টর। এই ফার্মাসিউটিক্যাল সেক্টরে আরো বিনিয়োগ বৃদ্ধি করা হোক। এতে করে শুধু যে কর্মসংস্থান বাড়বে তা নয়, এতে করে এক্সপোর্টও বাড়বে। আফ্রিকার সব প্রায় অনেক দেশে তো আমি নিজেও যখন ইয়েতে ছিলাম, রমনার ডিজিএম ছিলাম, যখন আমি ইয়েতে ছিলাম, আমাদের অনেক কোম্পানি কিন্তু করে, এটার পরিসর বৃদ্ধি করতে হবে। এই পরিসর বৃদ্ধি করার জন্য, রেজিস্ট্রেশনের জন্য যে খরচ লাগে, এগুলো কিন্তু ব্যাংকের ভূমিকা রাখতে হবে। ব্যাংক যদি ভূমিকা রাখে, তাহলে আমি মনে করি বাংলাদেশের ওষুধ শিল্পের যে অভাবনীয় যে সম্ভাবনা, এই সম্ভাবনার দিকে কিন্তু আমি বলবো সবারই নজর দিতে এবং অগ্রণী ব্যাংকের অগ্রণী ভূমিকা পালন করতে। আমরা করছি, আর অধিকতর ভাবে করতে হবে, এই হলো কথা। আর আমি জানি না কতক্ষণ সময় আছে, তারা যাই হোক, আমি আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা সম্মান রইল। আমাকে আমন্ত্রণের জন্য তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে শুভেচ্ছা এবং আন্তরিক জানাচ্ছি। শেখরকে আমার শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমার বন্ধুবর এবং সবার দীর্ঘায়ু কামনা করছি, সবাই সুস্থতা কামনা করছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকদিন পরে আমি কামরুজ্জামানকে দেখতেছি। কামরুজ্জামান ভালো থাকুক, সুস্থ থাকুক, আমাদের জন্য দোয়া রাখুক। এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। স্যার, আপনি কিন্তু আমাদের সাথেই থাকবেন, আমরা আপনাকে বিদায় দিচ্ছি না আর কি। আর আরেকটা প্রশ্ন ছিল,
স্যার আমাদের আমরা প্রশ্ন শুনি। স্যার আমাদের একজন এসপিও নূর মোহাম্মদ স্যার লিখেছেন, বাবুল স্যারকে আমার প্রশ্ন, কোন সেক্টরে ইনভেস্ট করলে ফরেন এক্সচেঞ্জ ব্যবসাকে করোনাকালীন সময়ে গড়পড়তায় ভালো রাখা যায়, যেখানে রপ্তানি আমদানি কমে গিয়েছে, সেখানে এর সাথে ইনভলভ লোকবলকে কিভাবে কাজে লাগানো যায়? সহজ, আমি তো সহজেই বলছি ব্যবসার কাজ। আমি বলতেছি এসএমই তে যত সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরকে আমাদেরকে প্রণোদনা দিতে হবে, এর মধ্যে কোনো ভুল নাই, এর মধ্যে কোনো ভুল নাই। এসএমই সেক্টরে সব যারা কাজ করে তার এসএমই সেক্টর সবচেয়ে ভালনারেবল সেক্টর, কারণ এগুলো সহজেই ইয়ে হয়ে যায়, মানে কি বলে এক্সটিংগুইশড হয়ে যায়, এই সেক্টরকে দিতে হবে। আর যেগুলো রপ্তানিমুখী, আমাদের চামড়া শিল্পের রপ্তানিতে এখন যে খুব একটা ভূমিকা রাখছে তা না, চামড়া শিল্প যাতে তার ঋত গৌরব ফিরে পায় তার জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে। রপ্তানি খাতে যা আছে, যে সমস্ত পণ্য আমাদের আছে, কারণ রপ্তানি হচ্ছে আমাদের কি বলে যে রাজস্বের বড় উৎস, কিন্তু রপ্তানি যত বৃদ্ধি পাবে সেই দেশের ভাগ্য লক্ষ্যে তত ফুলে পেঁপে উঠবে। রপ্তানি খাতের দিকে অর্থায়ন করতে হবে, এটা মনে রাখতে হবে। আর অর্থায়নের ক্ষেত্রে তো বললামই, আমি পরিষ্কারভাবে একটা কথাই বলতে চাই, অর্থায়ন করলেই খালি চলবে না, ব্যাংকারদের জ্ঞান, বুদ্ধি, দক্ষতা, অভিজ্ঞতা এই তিনটা প্রয়োগ করে যদি এটা ডিকটেটেড লোন না হয়, কোনো ব্যাংকিং ডিসিশনের বাইরে অন্য কোনো ডিসিশন যদি ইনফ্লুয়েন্স না করে, আমি মনে করি ব্যাংকাররা ভালো ঋণ দিতে পারবে। এই সক্ষমতা ব্যাংকারদের আছে বলে আমি আগেও ভাবতাম, এখনো ভাবি, যতদিন বেঁচে থাকবো এটাই ভাববো। আমি মনে করি যে আমি প্রশ্নটার উত্তর দিতে পারছি যে এসএমই খাতে যত সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরকে অর্থায়ন করতে হবে। এক, রপ্তানিমুখী যত আমাদের পণ্য আছে, যারা এই পণ্যগুলো রপ্তানিতে যারা সক্রিয় এবং যারা এর সাথে সম্পৃক্ত, তাদেরকে খুঁজে বের করে দেখতে হবে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে প্রণোদনা দিতে হবে, তাদেরকে অর্থায়ন করতে হবে। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আপনার এর আগের যে কথাটা ছিল যে বায়োটেক খাতে হচ্ছে ব্যাংকের বিনিয়োগ বা করার ক্ষেত্রে বা বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা, সেক্ষেত্রে অলরেডি বোধহয় শেখর স্যার যেহেতু আমাদের এখানে আছেন এবং উনি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই মুহূর্তে আর কি, তো স্যার আমরা আশা করবো যে যথাযথ ফোরামে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। এবং আমরা আরেকটা সুখের কথা এখানে বলতে চাই, আমাদের মাননীয় এমডি স্যার থেকে শুরু করে অনেক বড় বড় স্যাররাই আমাদের লাইভটি নিয়মিত দেখে থাকেন। আমরা আশা করবো সেই জায়গা থেকেও হয়তো বা এমডি স্যার যদি এটা এখন দেখে থাকেন তো অলরেডি উনি বিষয়টা অবহিত হয়েছেন, অথবা উনি পরে হবেন আমরা আশা করি আর কি। স্যার, আপনারা আমাদের সাথেই থাকেন। আমরা কিন্তু অনেক বেশি প্রশ্ন আজকে পাচ্ছি, তো আমরা কিন্তু প্রশ্নের মধ্যেই থাকি। আমাদের অনুষ্ঠানটা যদিও 1 ঘন্টার হয়, কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দেওয়াটা যেহেতু জরুরি, সেই জন্য আমরা সময়টা একটু বাড়াচ্ছি আর কি। তো অভিজ্ঞতা, আমি আপনাকে আরেকবার রিকোয়েস্ট করবো যে আমাদের মধ্যে অনেক কয়েকটা প্রশ্ন আছে এবং আমি দেখলাম যে কামরুজ্জামান স্যারের প্রতিও প্রশ্ন আছে, তো আমরা ধাপে ধাপে প্রশ্নগুলোতে যাই। অভিজ্ঞতা, আপনি শেখর স্যারের প্রতি বোধহয় প্রশ্ন ছিল, আমাদের ঢাকার একজন ডিজিএম স্যার আতিকুর রহমান, তিনি একটা প্রশ্ন করেছিলেন, সেটা একটু দেখাবেন। আচ্ছা, স্যার প্রশ্ন করেছেন আসলে অনেক বড়, আমি একটু পড়ে দেখাই, আমি স্ক্রিন থেকে সরিয়ে দিচ্ছি। আচ্ছা, স্যার প্রশ্নটা করেছে এভাবে, আতিকুর রহমান সিদ্দিকী স্যার, আমাদের ডিজিএম স্যার, উনি লিখেছেন, করোনা সংকটে প্রফিটের ধারাবাহিকতা রক্ষায় উত্তম বিনিয়োগ বিকল্প নাই। যেহেতু সংকটকাল চলছে, এক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে সার্কেল বা অঞ্চল কর্তৃক সরেজমিনে পরিদর্শন করে প্রস্তাব প্রক্রিয়ার সময় সাপেক্ষ। এক্ষেত্রে শাখা ব্যবস্থাপকদের ঋণ বিতরণের ক্ষমতা বাড়িয়ে যদি ছোট ছোট ঋণের সংখ্যা বৃদ্ধি করা যায়, তবে এক্ষেত্রে যেমন ঋণের ঝুঁকি কমবে, অন্যদিকে উত্তম ঋণ প্রবাহ বৃদ্ধি পাবে বলে আমার বিশ্বাস। এ বিষয়ে শেখর স্যারের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আলোচনা করেন, খুব চমৎকার একটা বোধহয় বাস্তবসম্মত আলোচনা আর কি। আমি কি একটু কথা বলতে পারি এই বিষয়ে? স্যার অবশ্যই পারেন, কিন্তু আমি শেখর স্যার, আপনি কি আমাকে শুনতে পারলেন? জি জি, আমাকে প্রশ্নটাকে আপনি শুনতে পারলেন? হ্যাঁ শুনেছি। তাহলে স্যার, যেহেতু বাবুল স্যার একটু কথা বলতে চাচ্ছে, আমরা ওনার কথাটা শুনে আসি একটু। আমি অল্প কথা বলি। আপনি বলেন। সিদ্দিকী, আমাদের ডিজিএম সিদ্দিকী, থ্যাংক ইউ ভেরি মাচ ফর রেজিং দিস কোশ্চেন। আমি একটু কথা বলতে চাই সিদ্দিকীর সাথে। আমি খালি সহমতই না, এটা তো শেখরও জানে। আমরা এই ব্যাপারে কিন্তু তুলছি, আমরা এই ব্যাপারটা কিন্তু আমি যখন জিএম হিসাবে ছিলাম তখন এটা তোলা হয়েছে যে বৃদ্ধি করার জন্য। হামিদ স্যারের আমলে এটা তোলা হয়েছে। হামিদ স্যার যখন ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তখন কিন্তু এই সার্কেল এবং জোনাল হেড
শাখা ব্যবস্থাপকের তোলা হয়েছে। এটার সাথে সম্পূর্ণ শুনি। এটা 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 একটা মানে কি বলে অত্যন্ত যুগোপযোগী কথা। সার্কেল জিএমদের, তারপরে জোনাল হেডদের এবং ব্রাঞ্চ পর্যায়ে ঋণের ক্ষমতা, ঋণ বিতরণের ক্ষমতা বাড়ানো উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং এটা যেহেতু শেকড়দের শেকড়রা এখন সার্ভিসে আছে, শেকড়ের মাধ্যমে এটা উঠবে। এই ব্যাপারে শেকড় কিছু বললে আমরা খুব খুশি হব। থ্যাংক ইউ। হ্যাঁ জি স্যার। শেখর স্যার, আপনি নিশ্চয়ই প্রশ্নটা শুনেছেন এবং বাবুল স্যারের মন্তব্যটা শুনলেন, সেই জায়গা থেকে আপনি আলোচনা করুন। ধন্যবাদ। আমি আগে মানে বলার আগে আমি দুইজন স্যারকে একটু শ্রদ্ধা জানাতে চাই। বিশেষ করে কামরুজ্জামান স্যার পরে আসছেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আর কামরুজ্জামান স্যার এখন যেখানে আছেন দুয়ার ব্যাংকিং, অগ্রণী ব্যাংকের দুয়ার ব্যাংকিং এর প্রথম দিকে কিন্তু আমার কিছুটা হলো অবদান আছে। আমি বাবুল স্যারের ডেপুটি হিসেবে জোনাল ডিজিএম ছিলাম বরিশাল, এবং তখন বরিশাল প্রথম 6টা শাখা খোলা হয় দুয়ার ব্যাংকিং এর, এবং আমি প্রত্যেকটা শাখায় কিন্তু উপস্থিত থেকে দুয়ার ব্যাংকিং এর যে প্রসিজার গুলো আছে বা ওইগুলো পরে কিছুটা নলেজ গ্যাদারও করেছিলাম। আসলে দুয়ার ব্যাংকিং বলতে কিন্তু এই মিনিং এর সাথে, মানে এর শব্দের সাথে বা এই নামের সাথে কিন্তু এর অনেক যোগাযোগ আছে। যেমন দুয়ার বলতে, দুয়ার ব্যাংকিং বলতে ঘরে ঘরে দুয়ারে দুয়ারে যে ব্যাংকিং করা, তা এটা আসলে অত্যন্ত একটা বর্তমান যুগোপযোগী একটা ভাবনা ব্যাংকিং জগতে। তা আমি দুয়ার ব্যাংকিং এর সফলতা কামনা করছি, কারণ দুয়ার ব্যাংকিং যদি সফলতা অর্জন করে তাহলে সেক্ষেত্রে আমিও নিজেকে আপ্লুত মনে করবো, কৃতজ্ঞ মনে করবো। আর দুয়ার ব্যাংকিং এর ব্যাপারে আমাদের যারা আমরা মূল ব্যাংকে আছি বা লিঙ্ক ব্যাংকে আছি, আমাদেরকে কিন্তু একটু সহযোগী পরায়ণ হতে হবে। কারণ আমরা কিন্তু একদম রুট লেভেলে বা দুয়ারে দুয়ারে যেতে পাই না। যেহেতু আমাদের এই সুযোগটা আছে দুয়ার ব্যাংকিং এর মাধ্যমে দেশের জনগণের সেবা করা, এই সুযোগটা আমরা নিব। আমরা দুয়ার ব্যাংকিংকে ওন করব, এইটা আমরা মাথায় রাখবেন। আর দ্বিতীয় কথা, যেটা আতিক সাহেব প্রশ্ন তুলেছেন, আসলে আপনারা সবাই জানেন, আমরা তো প্রথম জীবনে দেখেছি একজন জোনাল হেডের পাওয়ার ছিল মাত্র 50,000 টাকা। এরপর ধীরে ধীরে বেড়েছে। আমরা বা কর্তৃপক্ষ সবসময় একটা জিনিস চিন্তা করে যে পাওয়ার আমি দিলাম, কিন্তু পাওয়ারটা যাতে অপব্যবহার না, ক্ষমতার অপব্যবহার যেটা বলি সেটা না হয়। তবে মনে হয় আমাদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা আমাদের বোর্ড ইতিমধ্যে প্রমাণ পেয়েছেন যে ইতিমধ্যে যে পাওয়ারগুলো দেওয়া হয়েছে, যে একজন এজিএম কে 10 লাখ বা ডিজিএম কে 20 লাখ, জিএম কে 40 লাখ, মনে হয় পাওয়ারের অপব্যবহার যেহেতু এ পর্যন্ত হচ্ছে না, আমার দৃষ্টিতে মনে হয় খুব একটা অপব্যবহার হচ্ছে না, তাহলে এই পাওয়ারটা বাড়ানো যায়। এবং ইতিমধ্যে আমরা ভিতরে এটা নিয়ে আলোচনা হচ্ছে। আমি মনে করি আসলেই এটা দরকার, যেহেতু এই করোনাকালে আমরা এখন মাঠ পর্যায়ে যেতে পাই না, বা ব্যবসায়িক ক্ষেত্রে বা ট্রেড বিজনেস সেন্টার আমরা দেখতে পাই না, সেহেতু যারা মাঠ পর্যায়ে আছে তাদের ক্ষমতা বাড়ানো হলে লোনের পরিমাণটা বা বিতরণের পরিমাণটা বাড়বে। আর যাই বলি না কারণ, যেহেতু আমাদের ইনকামের মূল সোর্স হচ্ছে ইন্টারেস্ট ইনকাম, লোনের ইন্টারেস্ট ইনকাম, সেহেতু লোন বৃদ্ধির কোনো বিকল্প নাই। সেক্ষেত্রে আতিক সাহেবের বিষয়টা আমি পরবর্তী আমাদের যে থাকে সেখানে আমি তোলার চেষ্টা করবো। আর এর আগে 1:1 সিকিউরিটির যে বিষয়টা তোলা হয়েছে, আমাদের একটু বিভ্রান্তিতে ভেঙে দেই যে আমাদের মাঠ লেভেলে যদিও সিকিউরিটি 1:1.5 নেওয়ার নীতিমালা আছে, কিন্তু স্যার একটু বলে গেছিলেন যে জিএম এর বলা উচিত ছিল। আমাদের বোর্ডের কিন্তু যে কোনো সিকিউরিটিতে কিন্তু বোর্ড লোন দিতে পারে, যদি আপনারা ভালো প্রস্তাব আনতে পারেন তাহলে আমরা সেটা বোর্ড পর্যন্ত নিতে পারবো। সেখানে বোর্ডে যে নিষ্পত্তি করবো, সেখানে সিকিউরিটির কোনো পার্সেন্টেজের কোনো বা অনুপাতের কোনো বিষয় নাই। আর আমার বাবুল স্যার সুন্দর একটা প্রস্তাব দিচ্ছেন বায়োটেক। আপনারা জানেন অগ্রণী ব্যাংক কিন্তু সবসময় নতুনকে আহ্বান করে, এবং বাংলাদেশের যে বড় বড় মেগা প্রজেক্ট আছে, আপনারা জানেন যে পাওয়ার ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে বা পাওয়ারের ক্ষেত্রে আমাদের কিন্তু শত শত কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে, এবং আমাদের বর্তমান এমডি স্যার কিন্তু এইগুলোই খুঁজেন যে দেশের অর্থনীতি কোথায় সচল হতে পারে বা দেশের সার্বিক অর্থনীতি কোথায় উপকৃত হবে। এবং পাওয়ার ডেভেলপমেন্টে আমার জানা মতে
বেশ কয়েক হাজার কোটি টাকা আমাদের দেওয়া আছে এবং সেখানকার ফিডব্যাকও কিন্তু আমাদের অনেক ভালো। এছাড়া আপনারা জানেন যে অন্যতম প্রকল্প পদ্মা সেতু, সেখানেও কিন্তু আমাদের $1 বিলিয়ন ফরেন রেমিটেন্স আমরা সাপোর্ট দিচ্ছি। এছাড়া অন্যান্য মেগা প্রকল্প আমাদের সহযোগিতা আছে। আর যেটা বললেন যে সময়োপযোগী একটা প্রজেক্ট, সেটা হচ্ছে বায়োটেক। আপনারা জানেন, যাই বলি না কেন, চ্যালেঞ্জ গ্রহণ বা যাই হোক না কেন, যতদিন কোভিড থেকে আমরা মুক্ত না হব ততদিন কিন্তু আমরা স্বস্তি পাবো না, এবং কোনো চ্যালেঞ্জই আমরা শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে পারবো কিনা বা কোনো চ্যালেঞ্জ থেকে আমরা মুক্ত হতে পারবো কিনা যদি এই কোভিডকে আমরা বিতরণ করতে না পারি। এবং এটাকে বিতরণ করার বা এটাকে তাড়াবার বা এটা থেকে মুক্ত হওয়ার একটা মাত্রই পথ আপনারা সবাই জেনেছেন, ভ্যাকসিন। এবং ইতিমধ্যেই অক্সফোর্ড ইউনিভার্সিটি অনেক দূর এগিয়েছে। আগামী বৃহস্পতিবার তারা ফাইনাল টেস্টটা করবে এবং আমরা আশা করি এটা একটা সুখবর পাবো। এই সুখবরটা পেলেই হয়তো একটু স্বস্তির নিঃশ্বাস আমরা ফেলতে পারি। কিন্তু এমন না যে অক্সফোর্ড ইউনিভার্সিটি বা ভ্যাকসিন বের করলেই আমরা আগামীকাল ভ্যাকসিন পাবো। এজন্য প্রত্যেক দেশে এই শিল্প গড়ে তোলা উচিত বা এই বায়োটিক প্রকল্প গড়ে তোলা অত্যন্ত জরুরি সময়ের চাহিদা এটা। তার ছাড় যেহেতু বলেন, যদি কোনো সুহৃদ ব্যক্তিত্ব বা কোনো ভালো মনের ব্যক্তিত্ব এসব প্রজেক্ট নিয়ে আসে, আমার মনে হয় আমাদের এমডি এসবই খোঁজেন। আমাদের এমডি সাহেব অনেক ইনোভেটিভ ব্যক্তিত্ব, উনি এই ধারণাকে বা এই সব উদ্যোক্তাদের লোভে নেবেন, এতে কোনো ভুল হবে না। আর আজকের যে আলোচনাটা অত্যন্ত সময়োপযোগী আলোচনা, এখানে আমার মনে হয় আরও ভালো হতো যদি আমাদের ব্যাংকের সর্বোচ্চ ব্যক্তিত্ব এখানে থাকতেন, এমডি সাহেব বা আমাদের ডিএমডি মহোদয়গণ অথবা ডিএমডি ওয়ান স্যার। আপনারা জানেন ডিএমডি ওয়ান স্যার অত্যন্ত বিশেষ করে ব্যাংকিং ক্ষেত্রে তাদের আলোচনা আরো হয়তো ফলপ্রসূ হতো। আমরা অতখানি স্কিল না বা অতখানি নলেজ আমরা গ্যাদার করি না। তাই যাই হোক, আজকে যে আলোচনার বিষয়বস্তু অত্যন্ত সময় উপযোগী বিষয়বস্তু। আর অনেকে প্রশ্ন করেছেন যে কোন ক্ষেত্রে আমরা এখন বেশি লোন দিতে পারি বা কোন ক্ষেত্রে লোন দিলে সময় উপযোগী হবে বা আমরা এই দুর্গতি থেকে বেরিয়ে আসতে পারবো। তার বাবুল স্যার তো বলেই দিলেন যে আসলে এসএমইর কোনো বিকল্প নেই। আমাদের যে রেগুলেটরি অথরিটি বাংলাদেশ ব্যাংক, তারা কিন্তু সবসময় আমাদেরকে এসএমই লোনের ক্ষেত্রে চাপ সৃষ্টি করে রাখেন। এবং আমরা গত বছর 2019-এ কিন্তু আমরা রেকর্ড পরিমাণ, মানে আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল তার চাইতে কিন্তু বেশি আমরা এসএমই লোন দিতে পেরেছি। এটা আমাদের একটা বিশাল অর্জন এবং আগামীতেও আমরা সেটা সম্ভবপর হব। আরও কিছু ক্ষেত্রে যেমন নতুন কিছু প্রোডাক্ট আছে, নতুন না, এগুলো পুরানো হয়ে গেছে। নারী অগ্রণী ভালো নারী যারা উদ্যোক্তা আছে সেখানে আমরা ইনভেস্ট করতে পারি। আর দুয়ার ব্যাংকিংয়ে এখনো মনে হয় শুধু অ্যাকাউন্ট খোলা এবং ডিপোজিট এবং ফরেন রেমিটেন্স নিয়েই ওনারা কর্মক্ষেত্র ওনাদের বিরাজ করছে। আমরা আশা করি যে দুয়ারে ভালো উদ্যোক্তাদের ঋণ বিতরণে এগিয়ে আসবে বা এটা আমরা মূল ব্যাংক হিসেবে সাপোর্ট দিতে পারবো। এটা হলে আরো আমরা আমাদের যাত্রা বা আমাদের ব্যবসায়িক সফলতা আসবে। আমি নিজেকে ধন্য মনে করি যে দুয়ারের সাথে প্রথম থেকে আমি জড়িত ছিলাম। আমি আরেকটু বলতে চাই, আমাদের ব্যাংকের যে এসিডিবি এখন অগ্রণী এসএমই ফাইন্যান্সিং, এটারও শুরুতে আমি থাকতে পেরেছিলাম। এটা উত্তরা ব্যাংকে ছিল, উত্তরা ব্যাংক থেকে পে অর্ডারের মাধ্যমে অগ্রণী ব্যাংকে আমরা আনি এবং এটা ভালো লাগে যে একটা নতুন প্রোডাক্ট আমরা আমাদের ব্যাংকে আনতে পেরেছিলাম। যাই ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আলোচনা করার জন্য। স্যার, আমি এইখানে একটু বলতে চাই যে আমরা আসলে এত বেশি প্রশ্ন পাচ্ছি, তো আমাদের অনুষ্ঠানটা যদিও 1 ঘন্টার হয়ে থাকে, কিন্তু আসলে এই প্রশ্নগুলোর উত্তর না নিয়ে যাওয়াটা ঠিক হবে না। সেই জন্য আপনাদের 3 জনের কাছেই প্রশ্ন আছে, আমরা এক এক করে প্রশ্নগুলোর উত্তর নিব। স্যারের কথা জেদ ধরে একটু বলতে চাই, এমডি স্যার এবং ডিএমডি স্যাররা এবং জিএম স্যাররা কিন্তু এর আগে আপনারা বোধহয় দেখেছেন বা জানেন নাকি, ঈদের পরে একটা শুভেচ্ছা বিনিময় হয়েছিল। ওখানে আসলে শুধু শুভেচ্ছা বিনিময় না, ওভারঅল সবকিছু নিয়ে আলোচনা ছিল। তারা আগে এমডি স্যার আমাদের সাথে রেমিটেন্স নিয়ে একটা আলোচনা এসেছিলেন। আমরা বিশ্বাস করি এমডি স্যার যেরকম আইটি ফ্রেন্ডলি একজন মানুষ, উনি এগুলো নিয়মিতই দেখে থাকেন। আমরা বিশ্বাস করি এই আলোচনা তার কাছে পৌঁছাচ্ছে এবং তাৎক্ষণিকভাবে পৌঁছাচ্ছে। আচ্ছা অভিজ্ঞতা, এখন আমরা কিন্তু অনেকগুলো প্রশ্ন পেলাম, শেখর স্যারের কাছে প্রশ্ন এসছে, বাবু স্যারের কাছে এসছে, এমনকি কামরুজ্জামান স্যারের কাছে এসছে। আপনি যদি এক এক করে প্রশ্নগুলো একটু বলেন তো আমরা আসলে প্রশ্নগুলো উত্তর নিয়ে লাইভটা শেষ করতে পারি।
অভিজ্ঞতা। আচ্ছা, আমি শেখর স্যার চলে গেলেন, আমাদের একটা প্রশ্ন ছিল। আমার নিজের একটা প্রশ্ন আছে কামরুজ্জামান স্যারের কাছে। জি স্যার, আমার যে ব্রাঞ্চটা, আমারটা হচ্ছে স্যার আমার একটা ইউনিয়ন পর্যায়ের শাখা, এটা হচ্ছে সত্যজিৎপুর বাজার শাখা মাগুরা। আমার ব্রাঞ্চের আন্ডারে 2টা এজেন্ট দেওয়া হয়েছে মাগুরা জেলাতে, এবং প্রথম মাগুরাতে 2টা এজেন্ট চালু করা হয়। যাক, আমরা সার্বিক সহযোগিতা করছি। এখন বিষয়টা হচ্ছে স্যার যে আমাদের যে অন্যান্য সহযোগী ব্যাংকগুলো আছে, ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, এরা স্যার এই আরটিজিএস, বিএফটিএন সার্ভিসগুলো দিচ্ছে, কিন্তু একই সাথে আমাদের ব্যাংকগুলো দিতে পারছে না। এখানে আমরা প্রতিযোগিতায় একটু পিছিয়ে যাচ্ছে কিনা? আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ স্যার, স্যার আমি কানেক্ট করতে পেরেছি। স্যার, প্রশ্নটা কি শুনতে পেয়েছেন? জি জি, আসি, আমি কানেক্ট হতে পারছি। জি স্যার, প্রশ্নটা হচ্ছে স্যার, প্রশ্নটা শুনতে পেরেছেন? স্যার, প্রশ্নটা হচ্ছে যে স্যার, স্যার আমি কামরুজ্জামান স্যারকে জিজ্ঞাসা করছি স্যার। সেটা হচ্ছে স্যার, আমাদের সহযোগী যে ব্যাংকগুলো আছে, ইসলামী ব্যাংক, তারপর স্যার ব্যাংক এশিয়া, এদের এজেন্ট ব্যাংকগুলা স্যার আরটিজিএস, বিএফটিএন সার্ভিসগুলো স্মুথলি দিচ্ছে, বাট আমাদের ব্যাংকের এরকম দুয়ারের কোনো পরিকল্পনা আছে কিনা শর্ট টাইমে আরটিজিএস বা হচ্ছে বিএফটিএন করার যে সুবিধাগুলা, এটা শর্ট টাইমে করার কোনো প্ল্যান আছে কিনা দুয়ারের? জি জি, আমরা অনেক ধন্যবাদ। একদম সুন্দর একটা সময়োপযোগী প্রশ্ন, যে আমরা তো দুয়ার ব্যাংকিং, আমি একটু সময় কি নিয়ে বলতে পারবো? আপনি বলেন স্যার। শিওর। জি স্যার, একটু সময় চাচ্ছি যে আমাদের। হ্যাঁ, আপনি সময় নিয়ে বলেন স্যার, কোনো সমস্যা নেই স্যার, আপনি বলেন। সেটার সাথে আজকে যে আলোচনার বিষয়বস্তু, সেটার সাথে আমি একটু মিলিয়ে আমি আমার জবাবটা। শিওর, আপনি খোলা মনে আলোচনা করেন স্যার। জবাবটা হলো এমন যে আমাদের আজকে আলোচনা আসছে যে ব্যাংকিং সেক্টরকে কিভাবে করোনা চ্যালেঞ্জ মোকাবেলা করা, দেশের ইকোনমিকে কিভাবে টিকে রাখা যায়। আপনার বাবুল সাহেব অত্যন্ত একজন প্রাজ্ঞ ব্যাংকার, এবং উনি পলিসি লেভেলে এবং ট্রেনিং ইনস্টিটিউটের ডাইরেক্টর ছিলেন, অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করেছেন। শেখর বাবু জন্ম থেকে একজন ফিল্ড ব্যাংকার, আমিও ব্যক্তিগতভাবে একজন ফিল্ড ব্যাংকারে ছিলাম। আমরা যেটা ফিল করি যে আপনারা অনেকে জানেন, অনেকে লিবারেশন দেখেন, আমরা দেখে আসছি। আমি ফিরে যেতে চাই যে এট দ্য টাইম অফ লিবারেশন এই দেশের জনগণ ছিল 7.5 কোটি, কিন্তু ব্যাংকিং সেক্টর যেভাবে এগিয়ে আসছে, আপনার লিবারেশন আমাদের জাতির জনক যেভাবে ব্যাংকগুলিকে ন্যাশনালাইজ করে নিয়ে আসছেন এবং জাতির সেবায় নিয়োজিত করেছেন, সেখান থেকে শুরু করে আমরা কিন্তু আজকে 16 কোটি মানুষ কিন্তু আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের আজকে কিন্তু আমরা মাছের চাষে দেখেন আমার মাছের স্বয়ংসম্পূর্ণ, আমাদের ডেইরি ফার্মে বলেন আমরা স্বয়ংসম্পূর্ণ, আমরা ডিম বলেন আমরা স্বয়ংসম্পূর্ণ। এগুলি কোথেকে আসছে? আমাদের সবাই বলে থাকে, আমাদের রাজনীতিবিদরা অত্যন্ত গর্বের সাথে বলেন যে আমরা আজকে দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আমরা এক্সপোর্ট করতেছি। আমি বলবো যে এটার পিছনে কিন্তু ব্যাংকিং এর একটা সরাসরি ব্যাংকের একটা ডাইরেক্ট সাপোর্ট রয়ে গেছে। বা ন্যাশনালাইজ ব্যাংকগুলি প্রথম থেকে হাজার হাজার কোটি টাকা কৃষি ঋণ বিতরণ করে, বিনিয়োগ করে আসছে, বিতরণ করে আসছে, যার ফলে আজকে দেশ একটা পর্যায়ে আসছে। সেই জন্য আজকে বলছি যে যারা খেটে খাওয়া মানুষ, এদেশের মানুষের 80% মানুষের খেটে খাওয়া মানুষ, আজকে যে ধস নেমে আসছে অর্থনীতিতে, মানুষের প্রাণ বাঁচানোর সমস্যা হয়ে আসছে। সেই ক্ষেত্রে আমরা বলবো যে গ্রামীণ অর্থনীতিকে আমাদের সঞ্জীবনী শক্তি যোগাতে হবে। গ্রামীণ অর্থনীতি যদি আমাদের ইকোনমি ডেভেলপ না করে, তাহলে কিন্তু আমাদের দেশের এগোনো সম্ভব হবে না। আগে মানুষকে বাঁচাতে হবে, তারপরে আমাদের উন্নতির জন্য। আমি বলবো যে আজকে যে কৃষি খাতে আমাদের লোনকে বাড়াতে হবে, আমাদের পোল্ট্রি সেক্টরকে আরো ডেভেলপ করতে হবে, আমাদের ফিশারিজকে ডেভেলপ করতে হবে। একটা ঈদ আসছে, আজকে কিন্তু আমাদের ডেয়ারি ফার্মগুলি কিন্তু সংকটে পড়ে গেছে, গরু তারা বিক্রি করতে পারতেছে না। সেখানে আমাদেরকে দরকার হবে আমাদের ব্যাংকগুলিকে এগিয়ে যাওয়ার জন্য। অনলাইনে গরু বিক্রি করার জন্য তারা হাহাকার করছে যারা গরু, সেই ক্ষেত্রে আমাদেরকে সেই জায়গায় আমাদেরকে সাপোর্ট দিয়ে আসতে হবে। তাদেরকে প্রয়োজনে কিছু সাবসিডি দিয়ে তাই শিল্পগুলিকে বাঁচিয়ে আসতে হবে। সেগুলো বলবো যে আমাদের বাবুল কুমার সাহেব যথার্থই বলেছেন, অ্যাসিমিক খাতকে বাঁচাতে হলে মানুষের জীবনযাত্রাকে যদি চালু রাখতে হয়, তাহলে অ্যাসিমিক খাতকে উন্নতি করতে হবে। আমি এই ক্ষেত্রে একটু বলবো, আমাদের শেখরবাবু অত্যন্ত সুন্দরভাবে লিখেছেন, দুয়ার ব্যাংকিং মানুষকে আমরা ডিপোজিট কালেকশন করছি, আমরা ফরেন রেমিটেন্স পেমেন্ট দিচ্ছি, কিন্তু আমরা সেখানে বিনিয়োগ করতে পারছি না। আমি আপনাদের অবগতি জানার জন্য জানাচ্ছি যে আমরা যেহেতু প্রত্যন্ত অঞ্চলে আমরা গিয়ে ব্যাংকিং করছি, প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এখন গ্রামীণ অর্থনীতি অনেক উন্নত হয়েছে, সেখানে আমাদের কিছু ফিনান্স করার দরকার। বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনে বলা আছে, যেহেতু গ্রামীণ অর্থনীতি থেকে টাকাগুলি এজেন্ট ব্যাংকিং নিয়ে আসতেছে, সেখানে মিনিমাম 20% টাকা ইনভেস্ট করতে হবে। কারণ এই টাকাগুলি সেখান থেকে আসতেছে, সেই জায়গাকে উন্নত করার জন্য, সেই জায়গায় কর্মযোগ্য সৃষ্টি করার জন্য সেই জায়গায় 20% বিনিয়োগ করতে হবে। তারা আরও বলেছেন, নারী উদ্যোক্তাকে সহযোগিতা করতে হবে গ্রামীণ এজেন্ট ব্যাংকের মাধ্যমে,
সেক্ষেত্রে আমরা সেটাও করে আসতে পারি। তো তাহলে আমাদের কিন্তু আমরা এই যে আমাদের 300 এজেন্ট আছে আমরা 300 এজেন্টের মধ্যে আমরা 300টি স্পটে আমরা গ্রামীণ অর্থনীতি সহায়তা করতে পারি, আমরা এসএমই খাতে লোন দিতে পারি। আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা দুয়ার ব্যাংকিং থেকে অগ্রী ব্যাংকের ক্রেডিট পলিসি ডিভিশনে একটা প্রপোজাল জমা দিয়েছি যে কোন কোন শর্তে দুয়ার ব্যাংকিং আমাদের রুরাল ফাইন্যান্সিং করতে পারবে, সেটা জমা দিয়েছি। আমাদের ডিজিএম সংযুক্ত মন্ডল ডিজিএম দায়িত্বে আছেন, ওনার কাছে আমরা প্রপোজাল সাবমিট করেছি। আমি ওনার সাথে কথা হয়েছে, আমি আশা করি ব্যাংকিং পলিসির মাধ্যমে এটা নিয়ে যাবেন এবং এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে আমাদের গ্রামীণ অর্থনীতি সচল করার জন্য আমাদের সেই পলিসিটা ঠিকঠাক করে আমাদেরকে বোর্ডে পাস করে সেটা আমাদের সুযোগ দেওয়া হবে। আমাদেরকে যে মূল প্রশ্নে আসছে আমাকে যেটা আরটিজিএস এবং বিএফটিএন, হ্যাঁ অত্যন্ত সুন্দর প্রশ্ন। আমরা এটা আমাদের যে ব্যাংকের আইটি ডিভিশন আছে ওনাদের সাথে কথা বলছি, আমাদের সহসাই আমরা আরটিজিএস এবং বিএফটিএন এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে চালু করতে পারবো ইনশাআল্লাহ। জি অভিক স্যার। হ্যাঁ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আপনার কাছে আরো কিছু প্রশ্ন আছে আর কি, আমরা সেই প্রশ্নগুলি অভিজ্ঞতা কামরুজ্জামান স্যারের কাছে কিন্তু আরো কয়েকটা প্রশ্ন আমি দেখলাম। স্যার একটা প্রশ্ন আমাদের স্ক্রিনে দেখাচ্ছে, মিল্টন কুমার সরকার দাদা চট্টগ্রাম থেকে বলছেন, বর্তমান পরিস্থিতিতে এজেন্ট ব্যাংকিং কার্যকরী ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। কামরুজ্জামান স্যারের কাছে জানতে চাই, এজেন্ট ব্যাংকিং সম্প্রসারণের প্রতিবন্ধকতা কিভাবে দূর করা যাবে? এজেন্ট ব্যাংকিং সম্প্রসারণে আসলে বেসিক্যালি কোনো প্রতিবন্ধকতা নেই। আমাদের যেহেতু আমরা সরকারি ব্যাংক, আমাদের বা যে কোনো সকল ব্যাংকই বর্তমানে 21টা ব্যাংক এজেন্ট ব্যাংকিং করছে। সেক্ষেত্রে এজেন্ট ব্যাংক এশিয়া এবং ডাচ বাংলা তারা হাজার হাজার এজেন্ট করছে। আমরা যেহেতু অগ্রী ব্যাংক আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে পারমিশন এনেছে, আমরা প্রাথমিক পর্যায়ে 200 টাকা করেছিলাম, সেটা আমাদের যথেষ্ট সাকসেস এসেছে আল্লাহর রহমতে। সেটাকে কেন্দ্র ভিত্তি করে আমাদের বর্তমান বোর্ড ম্যানেজমেন্ট আমাদেরকে আরও 200 করার জন্য পারমিশন দিয়েছেন। 200-র মধ্যে আমরা মোটামুটি আমাদের এখন প্রায় 300-র মতো চালু আছে, আরও 100 আমাদের প্রসেসে আছে। আমাদের কোনো প্রতিবন্ধকতা নেই। আমরা শুধু এখানে আমাদের ফিল্ড লেভেলে যারা ব্রাঞ্চ ম্যানেজার আছেন তাদের একটু সহযোগিতা করলে আমাদের হয়ে যাবে। বিকজ আমাদের যেহেতু কিছু কিছু পকেট জায়গা আছে, আগে ব্যাংকিং গ্রামে যাওয়ার পর থেকে কিছু কিছু জায়গা নতুন করে অর্থনীতির সৃষ্টি হয়েছে, মানুষ বিদেশে গেছে, অর্থনৈতিক কর্মকাণ্ড সৃষ্টি হয়ে আসছে, সেখানে মানুষ বিভিন্ন প্রজেক্ট করতেছে, ডেয়ারি করতেছে, পোলট্রি করতেছে, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি করতেছে, ফুলের বাগান করতেছে। আমরা কিন্তু যশোরে যে ফুলের যে গোদাগাড়িতে যে ফুলের আছে সেখানে আমরা প্রচুর লোন দিয়ে আসছি সে ফুলের ইয়েতে। তো সেই জন্য বলছি যে এই যে আমাদের যদি ব্রাঞ্চ ম্যানেজাররা কোথায় আমাদের এজেন্ট ব্যাংকের মূল ধারণা কিন্তু আসছে সেখান থেকে যে আমরা একটা ব্যাংক যদি আমরা ব্রাঞ্চ করি সেখানে আমাদের একটা বিল্ডিং ভাড়া নিতে হবে, আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, আমাদেরকে 4-5 অফিসার পোস্টিং দিতে হবে। কিন্তু সেই ছোট জায়গায় সেই আমাদের ব্রেক ইভিনে আসাটা কষ্ট হবে। সেই জন্য আমরা এই যে ব্যাংক নিজস্ব কোনো ইনভেস্ট না করে সামান্য কিছু কমিশন ভিত্তিতে এজেন্ট নিয়োগ করি, সেই এজেন্টরাই আমাদের ব্যাংকিং সেই সেবাটা দিয়ে আসতেছে। তো আমি বলবো আমাদের যারা ফিল্ড লেভেলে ম্যানেজার সাহেব আছেন, উনি যদি আমাদের এমন অনেক সুন্দর, আপনার শুনলে ভালো লাগবে, এমন আমাদের ব্রাঞ্চ আছে 5টা কি 6টা এজেন্ট সে একাই মেনটেন করতেছে, একটা ব্রাঞ্চের 5টা এজেন্ট। কিন্তু যদি আমরা যদি গড়ে একটা এজেন্টে করে দিই তাহলে আমাদের কিন্তু 900 এজেন্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের যেসব ছোট ছোট এলাকার মধ্যে এজেন্ট ব্যাংকিং চাহিদা আছে এবং আমাদের ব্রাঞ্চ ম্যানেজার যদি মনে করেন এটা কিন্তু তারই বিজনেস, এজেন্ট যা বিজনেস করবে সমস্তগুলি ব্রাঞ্চের ক্রেডিটে চলে আসবে। ম্যানেজার যদি ভালো ভালো জায়গাগুলি খোঁজে সেখানে এজেন্ট নিয়োগ করেন তাহলে আমাদের এই প্রক্রিয়াটা আরও বেশি ত্বরান্বিত হবে। আমি আমাদের শাখা ব্যবস্থাপকদের সাহায্য কামনা করছি এবং তাদের নিয়ন্ত্রণ কর্মকর্তা বিশেষ করে অঞ্চল প্রধান তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব তারা জন্য তাদের ম্যানেজারকে বলেন যে আপনার কোথায় এজেন্ট করলে আপনার ব্যবসা বৃদ্ধি পাবে, মানুষের সেবা দেওয়া যাবে এবং অর্থনীতিতে ভূমিকা রাখা যাবে, সেটা করলে কিন্তু আমাদের হয়ে যায়। আমি ব্যক্তিগতভাবে গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে 16টা জোন ভিজিট করে আসছি এবং অঞ্চল প্রধান এবং সকল সেবা ব্যবস্থাপকদের নিয়ে মিটিং করে আসছি। সেখানে আমাদের এক্সপেনশন চলছে। আশা করি আমরা আগামী 1-2 মাসের মধ্যে আমাদের 400 এজেন্ট চালু করতে পারবো। প্রতিবন্ধকতা কিছু নেই, শুধু গ্রামীণ আমাদের যে শাখা ব্যবস্থাপক আছেন তাদের সহজেই আমাদের প্রয়োজন এবং তাদের যারা কন্ট্রোলিং অফিস আমাদের জোনাল হেড এবং ডিএম সাহেবদের আমাদের সহযোগিতা দরকার। আমরা পাচ্ছি, আমরা যেখানেই গিয়ে আসছি সেখানেই সহায়তা পাচ্ছি। আমাদের আপাতত কোনো সম্প্রসারণের প্রতিবন্ধকতা নেই।
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং অনেক পোস্ট আলোচনা করলেন। সেই সাথে স্যার আমি একটা কথা বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে আমি যদি ভুল না করে থাকি আগামীকাল সন্ধ্যা 7:15 থেকে অগ্রণী দুয়ারের রেমিটেন্স নিয়ে একটা ফেসবুক লাইভ আছে এবং সেটা বোধহয় অগ্রণী দুয়ারের পেজ থেকে দেখানো হবে। দর্শক আপনারা যারা আমাদের এই লাইভটি দেখছেন সেখানে আগামীকালকে লাইভটি অগ্রণী দুয়ারের লাইভটি আপনারা অবশ্যই দেখবেন। সেখানে আমাদের রুবানা ম্যাডাম থাকবেন, আরো অনেকেই থাকবেন, স্যারও হয়তো বা থাকবেন। তো সেই লাইভটিও যেন সফল হয় সেই কামনা আমরা করি। স্যার আপনি আমাদের সাথেই আর একটু থাকেন, আমাদের আরো কিছু প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো সন্ধ্যা 7:15 রাইট স্যার, রাইট রাইট। অভিজ্ঞতা আরো কোথায় কিছু প্রশ্ন আছে বাবুল স্যারের প্রতি এবং শেখর স্যারের প্রতি, আমরা সেই প্রশ্নগুলো উত্তর নিয়ে আমাদের এই লাইভটা আজকে শেষ করবো। অলরেডি আমরা 1 ঘন্টার জায়গায় 1 ঘন্টা 20 মিনিটে চলে আসছে। অভিজ্ঞতা আপনি যদি প্রশ্নগুলো একটু চটপট করে দেখান তো আমরা ছাত্রদের কাছে একটু মতামত নিয়েই শেষ করে দিতে পারবো। আচ্ছা, প্রশ্নটা আমাদের আব্দুল আলিম সোহেল স্যার লিখেছেন, আমাদের কাছে অনেক ভালো ঋণ গ্রহীতা আসে যাদের সিসি ঋণ নেওয়ার সামর্থ্য নাই, কারণ তাদের জমি নাই। 3 লক্ষ টাকা ঋণ তাদের তেমন কোনো উপকারে আসে না। সর্বোচ্চ 7 লাখ ঋণ এবং মেয়াদ 3 থেকে 5 বছর হলে ভালো হয়। শেখর স্যারকে এই বিষয়টির ব্যাপারে উত্তর দেওয়ার অনুরোধ করব। শেখর স্যার আপনি নিশ্চয়ই প্রশ্নটা শুনলেন? হ্যাঁ শুনেছি, ধন্যবাদ। আসলে এটা তো নীতি নির্ধারণের বিষয়। হ্যাঁ, এই ফর্মে আসলে সুযোগটা খুবই কম। যেহেতু প্রশ্নটা করা হয়েছে আমি হয়তো বলতে পারি, আমরা আপাতত তো 2 লাখ বা 3 লাখ দিতে পারি। যে 5 লাখ বা 7 লাখ টাকা দিতে হলে আসলে তো আমাদের, যেটা বাবুল স্যার বলেছেন যে আমাদের এখনো কিন্তু সিকিউরিটি বেসড আমরা লোন দিয়ে থাকি, আমরা বিজনেস বেসড এখনো যেতে পাইনি। তা সেক্ষেত্রে আমাদের বিবেচ্য বিষয়। তবে কোনো নারী উদ্যোক্তা হলে আপনারা তো জানেন উদ্যোক্তাদেরকে আমরা একসময় 25 লাখ টাকা পর্যন্ত সিকিউরিটি ঋণ দিতে পারতাম। পরে যেটা আমাদের মানে অভিজ্ঞতা যার জন্য এখন আমরা 10 লক্ষ টাকা পর্যন্ত আমরা ঋণ দিতে পারি। এরকম ভালো হল। তারপরে আরো কিছু প্রোডাক্ট আছে, যেমন বলে ওটাকে কোনো বিজনেস সেন্টার বা দোকানের যে ইয়ে থাকে, ওটাকে পজিশন না থাকে, পজিশনের দলিল সাবমিট করেও কিন্তু আমরা 25 লাখ টাকা পর্যন্ত লোন দিতে পারি। এগুলো আপনাদের প্রোডাক্টগুলো সম্পর্কে আরো অবহিত হতে হবে, আরো জানতে হবে। তারপরে যেটা তুললে আমরা এগুলো ফোরামে করব। আর আমার আগে 2টি কথা একটু বলা উচিত ছিল, বলা হয়নি, যেটা প্রাসঙ্গিক না বললে হবে না, বলি। সেটা হলে আতিক সাহেব যে প্রশ্নটা করেছিলেন যে করোনার জন্য আমরা ফিল্ডে যেতে পাই না। করোনা তো আমাদেরকে আইটি শিখাচ্ছে, তাই না? আমরা করোনা না হলে কিন্তু আমরা আজকে এইভাবে মিটিং করতাম না, করোনা না হলে ভার্চুয়ালও বুঝতাম না। করোনা কিন্তু আমাদের অনেকগুলো শব্দ শিখিয়েছে, লকডাউন শিখিয়েছে, তারপরে রোস্টারিং শিখালো, তারপরে কি সোশ্যাল ডিস্টেন্স, বহু নতুন শব্দ আমরা শিখছি। এবং আইটি ডেভেলপের কোনো বিকল্প নাই এই করোনার সময়। তারা আমরা ডিজিএম লেভেলে, জেএম লেভেলে যেসব জায়গা আমরা যেতে পারি না, যদি ভালো ব্যবসা প্রতিষ্ঠান হয়, কিন্তু ম্যানেজার সাহেব কিন্তু এই আইটির বা মোবাইলের মাধ্যমে কিন্তু আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটা বা পলিটিক্যাল সিকিউরিটি কিন্তু ইচ্ছে করলে আমাদেরকে দেখাতে পারবে। সেদিক দিয়ে এটা হচ্ছে ইচ্ছার বিষয়। হয়তো আপনাদের ডিসকাশনারি পাওয়ার কবে বাড়বে এই অপেক্ষা না থেকে ভালো প্রজেক্ট যদি আসে বা ভালো দোকান বা ভালো ব্যবসা প্রতিষ্ঠান আছে, আপনারা এইভাবে আমাদেরকে কিন্তু শো করাতে পারেন আইটির মাধ্যমে। এইগুলো একটা। আরটা হচ্ছে গতকাল যে আমাদের রাত 12:30 পর্যন্ত মিটিং হয়েছে, সেখানে কিন্তু একটা জিনিস বারবার আসছে যে প্রধানমন্ত্রী যে প্যাকেজগুলো ঘোষণা করেছে তার কিন্তু অন্যতম একটা প্যাকেজ হচ্ছে কৃষকদের মধ্যে 5,000 কোটি টাকা ঋণ বিতরণ করা, এবং সেখান থেকে কিন্তু আমরা 124 কোটি টাকা আমরা বন্ধ করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা এর মধ্যে মাত্র 6 কোটি টাকা বিতরণ করেছি। তাহলে আমরা মানুষের কিভাবে ভালো চাই? কৃষক কম বেশি আমরা প্রত্যেকেই কৃষকের সন্তান, তাই না? আমরা যদি আমার বাবাকে ভালো না বাসি, আমার মাটিকে ভালো না বাসি, তাহলে আমরা কাকে ভালোবাসবো? আমি কিন্তু ফিল্ড লেভেলে যখন ছিলাম তখন কৃষকদের দাঁড়িয়ে গিয়ে আমি তাদের উদ্বুদ্ধ করতাম লোন নেওয়ার জন্য, এবং আমাদের ব্যাংকের যেসব অনেক দুর্নাম কমিশন বা যেসব, এগুলো কিন্তু আমি যেখানে গেছি এগুলো বন্ধ করতে পেরেছি। কারণ আমি সবাইকে বলছি যে দেখেন, কৃষক কিন্তু আপনার বাবা, আর এই বাবার কাছ থেকে আপনারা যদি কোনো কিছু আশা করেন সেটা কিন্তু হারাম হবে। যাই হোক, এই 5,000 কোটি টাকা কিন্তু আমাদের সেপ্টেম্বরের মধ্যে বিতরণ করতে হবে,
এটা আপনারা মাথায় রেখে, আর এখানে কিন্তু সিকিউরিটির প্রশ্ন নাই। কৃষক জমি থাকলে সে পাবে। আপনারা এই 5,000 কোটি টাকা বিতরণের ব্যাপারে অত্যন্ত উদ্যোগী হন।